অসংখ্য ধন্যবাদ জানিয়ে নিচ্ছি স্যার। আজকের এই অনুষ্ঠানের আলোচনার বিষয় যেহেতু মানুষের মুখের স্বাস্থ্য সেবা নিয়ে, তো স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি জনগণের মৌলিক ওরাল যে স্বাস্থ্য সেবা বলতে আমরা কি বুঝি, আর বাংলাদেশে এটা আসলে কতটা বাস্তবায়ন হচ্ছে, স্যার এই সম্পর্কে যদি আমাদেরকে আচ্ছা, ধন্যবাদ। প্রথমেই আমি ধন্যবাদ জানাই এক্সিস ডেন্টাল স্কুলকে যে তারা এই ধরনের একটা আয়োজন করেছে এবং আমাদেরকে এখানে সংযোজিত করেছে, বিশেষ করে আমার অনুজ জাহিদ ফ্রম সৌদি আরব, অনুপম ফ্রম মাই কলেজ। আমি যে জিনিসটা অবতারণা, তোমার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের আলোকে যাওয়ার আগে আমি বলতে চাচ্ছি এই যে 20শে মার্চ কেন আসলো, কিভাবে আসলো, জাস্ট তার একটু ইতিহাস টানতে চাচ্ছি। যে আসলে আমাদের ওয়ার্ল্ড ডেন্টাল ফেডারেশন যেটা এফডিআই কিন্তু 2007-এর 12ই সেপ্টেম্বর সংগঠিত হয়েছিল। তারপরে তাদের প্রোগ্রাম চলতে চলতে দেখা গেল যে আমাদের ওরাল হেলথকে হাইলাইট করতে গিয়ে তারা একটা থিম চিন্তা করলো। সেই থিমটা ছিল এরকম যে একজন হেলদি অ্যাডাল্টের সাধারণত কয়টা দাঁত থাকে আমরা জানি, ইন জেনারেল 32টা দাঁত থাকে। একটা হেলদি বাচ্চার কয়টা দাঁত থাকে, ডেসিডুয়াস দাঁত যাকে বলি বা দুধের দাঁত বলি, থাকে 20টা। তাহলে 32টা দাঁত। আর ক্যারিজ ইন্ডেক্সে আমরা তখনই ক্যারিজ ইন্ডেক্সকে পজিটিভ বলবো যখন 0 ইন্ডেক্স থাকে, ইন্ডেক্স দ্যাট ইজ উইদাউট এনি ক্যাভিটি। তাহলে 320, দ্যাট ইজ 32 ফর দ্য অ্যাডাল্ট, 20 ফর দ্য চিলড্রেন, 3 ফর দ্য মার্চ, 20 ইজ দ্য ডেট। দ্যাট ইজ দ্য 3/20 ইজ দ্য মার্চ মাসের 20 তারিখে। এই কারণেই এটাকে এই মার্চের 20 তারিখে তারা বিভিন্ন ভাবে অ্যানালিসিস করে এইভাবে কিন্তু চিন্তা করেছে। তোমরা ইতিহাসটা দেখতে পাবে যে এইভাবে তারা এই ওরাল হেলথ ডে বিশ্বব্যাপী মার্চ মাসের 20 তারিখে স্থির করেছেন। এইবার আসি তোমার যে প্রশ্ন, যে আমাদের এই ধর্তব্য কিভাবে করব। ওরাল হাইজিন যে আমাদের যে একটা পার্ট আমাদের শরীরের, কারণ মুখ গহ্বরটাকে কিন্তু গর্ত হিসেবে চিন্তা করলে হবে না, ওর কিন্তু অনেক রোগ। তার ভিতরে কি কি পার্টস থাকে, জিহ্বা থাকে, দাঁত থাকে, তালু থাকে, চিক থাকে, বিভিন্ন স্যালাইভারি গ্ল্যান্ডস থাকে। প্রত্যেকটা অংশের কিন্তু একটা ফাংশন আছে, যে ফাংশনের মাধ্যমে না খেলে কি শরীর স্বাস্থ্য ভালো হবে? খেতে হবে। খেতে হলে কি দিয়ে খাবো? মুখ দিয়ে খাবো। মুখ দিয়ে খেতে হলেই তো সবকিছু খাওয়া যাবে না, অবশ্যই তাকে আমার একটা প্রসেস করে খেতে হবে। যেমন আমরা রান্না বান্না প্রসেস করে রান্না করি, কারণ উইদাউট রেসিপি কি রান্না হয়? অবশ্যই না। ঠিক ওই রেসিপিটা যখন আমাদের মুখের ভিতর যাবে, সেটাকে আমরা আবার মেশিনারি প্রসেস তৈরি করে কিন্তু নিউট্রিটিভ জিনিসগুলো বডিতে নেই। দ্যাট ইজ আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ইচ এন্ড এভরি পার্টস অফ দ্য বডি টেক দ্য নিউট্রিশন ফ্রম আওয়ার ফুডস হুইচ ইজ গোয়িং ইনসাইড দ্য বডি বাই দ্য ইউজিং অফ আওয়ার মাউথ। যে কারণে মুখ গহ্বরের প্রতি আমাদের এত কিছু আলোচনা, যে ওরাল হেলথ ইজ দ্য গেটওয়ে টু দ্য জেনারেল হেলথ, কারণ তার উপর দিয়ে আমরা কিন্তু জেনারেল হেলথকে প্রস্ফুটিত করতে পারি। এই জন্য আমাদের ওরাল হাইজিনের প্রতি নজরটা বেশি দিতে হবে, এবং এই কারণেই আমাদের এই মুখ গহ্বরের স্বাস্থ্য বিষয়ক চিন্তাধারাটার আবির্ভাব। আমরা যেমন নর্মাল হাইজিন যদি বলি, শরীরের হাইজিন করি কি? গোসল করি রেগুলার, অন্তত দিনে একবার করি, যদিও বাইরে গিয়ে এসে গোসল করার একটা প্রভিশন থাকলে ভালো। ঠিক একইভাবে আমাদের ঘরের হাইজিন যদি চিন্তা করি, ঘর ঝাড়ু দিতে হয়, সকালে ঘুম থেকে উঠে কি করতে হয়? বিছানা ঝাড়ু দিতে হয়, ঘর ঝাড়ু দিতে হয়, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয়। দ্যাট ইজ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সেই হিসাবে আমাদের শরীরকে যেমন রাখবো, ওরাল ক্যাভিটিকে যদি সুস্থ রাখতে পারি, অবশ্যই আমাদের শরীরও সুস্থ থাকবে। এবং এই সুস্থতার জন্য আমাদের যাবতীয় এই যে এত অনুষ্ঠান, এত দিবস, এগুলি কেন? এই জিনিসটাকে আমরা যেন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি যে আপনারা অবহেলা করবেন না, কারণ যে জিনিসটা অবহেলা করা হবে সেটাই কিন্তু আমাদের ক্ষতিকর হবে। অতএব সে অবহেলা থেকে বের হওয়ার জন্য আমাদের এই সমস্ত দিবসের মাধ্যমে হয় কি, একটা দিবস থাকলে একসঙ্গে হওয়া যায়। কারণ উইদাউট দিবস, যেমন আমাদের একদিন স্কুল কলেজ বন্ধ থাকে, অর্থাৎ ওই দিন কেউ স্কুলে যায় না, কিন্তু এই যে স্কুল খোলা থাকে অর্থাৎ সবাই ওই সময় যায়। কারণ এইভাবে একটা দিবসকে যদি নির্ধারণ করি সারা দেশব্যাপী,
আমরা এটাকে একটা অন্য ধরনের জাগরণ তৈরি করতে পারি। এই জন্য এই ওরাল হাইজিনটাকে মেনটেন করার জন্য আমাদের এই প্রসেসটুকু অবশ্যই নিতে হবে, যাতে আমরা আমাদের মুখ গহ্বরের পরিচর্যা করব এবং নিজের স্বাস্থ্যকে ভালো রাখবো, অপরের সঙ্গে সামাজিকভাবে মিশতে সহায়ক হবে। কারণ আমার ওরাল হাইজিন যদি ঠিক না থাকে, আমি জাহিদ স্যারকে আসসালামু আলাইকুম বলবো, জাহিদ স্যার মুখটা ঘুরায় বলবো ওয়ালাইকুম আসসালাম, কি সুন্দর গন্ধ, ভুলতে পারছেন না। তো আমাদেরকে ওই চিন্তা ভাবনাটা থেকে আমাদের যে প্রতিবদ্ধ বিষয় এভাবেই আগাচ্ছে। ধন্যবাদ তোমাকে। স্যার বাংলাদেশে আসলে এটার কিরকম বাস্তবায়ন হচ্ছে? আমরা স্বাস্থ্য নিয়ে ওরা হ্যাঁ, স্বাস্থ্য নিয়ে বাংলাদেশ কতটা সচেতন? আমরা আগের, এবার আমি আসি আমাদের জাস্ট আমাদের আগের জেনারেশনে যদি যাই, যেখানে আমরা দেখেছি গ্রামে গেলে মানুষ দাঁত ছাই দিয়ে দাঁত মাজছে, কয়লা দিয়ে দাঁত মাজছে। এখন কি গ্রামে গেলে আমরা ছাই কয়লা দেখি কিনা, বা যদিও দেখে থেকে কতজন দেখি? অর্থাৎ ছাই কলার পরিবর্তে পেস্ট ব্রাশ এসেছে। তার মানে কি আমাদের কার্যকারী ভূমিকার বহিঃপ্রকাশ। আমরা কাজ করেছি এবং আরো যত করব, অবশ্যই আমাদের দেশের মাঝে তার সচেতনতা আমরা আরো বৃদ্ধি করতে পারবো। আমরা ওই যে বলি না, যত মানে আমরা প্রচার প্রচারণা করব, ততই মানুষের মাঝে সেই জিনিসটা দানা বাঁধবে, এবং দানা বাঁধে তার মাঝে একটা সচেতনতা প্রবণতা আসবে, এবং আমরা আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং এই জন্য দেখো, আমাদের ডেন্টাল সোসাইটি কিন্তু জেলায় জেলায় যে আমাদের সোসাইটি শাখা করেছে, কেন? জাস্ট টু এন্টার আওয়ার রুরাল বডি, যাতে রুরাল বডিতে আমরা এই জিনিসটুকু, মেসেজটুকু দিতে পারি। উত্তর পাওয়া ধন্যবাদ গেল কি? স্যার। ধন্যবাদ স্যার। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন স্যার, সৌদি আরব থেকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা শোনা যাচ্ছে? স্যারের কাছ থেকে, সরা স্যারের কাছ থেকে শুনলাম যে বাংলাদেশে আসলে কতটুকু অগ্রগতি হচ্ছে ওরাল বিষয়ে। স্যার আপনার কাছে জানতে চাই যে সৌদি আরব এবং বাংলাদেশের জনগণের ওরাল স্বাস্থ্য বিষয়ক সচেতনতার পার্থক্য কোন জায়গায়, বা সৌদি আরবে এটা নিয়ে মানুষ কতটা অ্যাওয়ার, কতটা সচেতন এখন পর্যন্ত পেরেছে, আর বাংলাদেশে কি কি এখনো হয়নি, এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ ডক্টর রুমকি এবং অ্যাক্সিডেন্টাল স্কুল। আজকে এই বিশেষ দিনে একটা বিশেষ খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সৌদি আরব তো সবাই জানি আমরা, তো ধনী একটা দেশ, এবং তারা সব ধরনের স্বাস্থ্য ব্যবস্থার জন্য তারা সর্বরকমের চেষ্টা করে থাকে। তো সৌদি আরবের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত সুসংগঠিত, এবং তারা পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা, স্বাস্থ্য রক্ষায় গুরুত্ব দিয়ে, একদম প্রতিটা মানুষের স্বাস্থ্যকে তারা গুরুত্ব দিয়ে সেভাবে তারা স্বাস্থ্য ব্যবস্থা চালিয়ে যাচ্ছেন। সেহেতু আহ সাধারণ আমাদের জেনারেল হেলথ, যেটা স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে তারা মুখ ও দাঁতের স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে প্রতিটা ডেন্টাল হসপিটাল, ইউনিভার্সিটি হসপিটাল, সেখানে তারা ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছে মানুষের সমস্ত সব ধরনের লোকের জন্যই। এবং তারা রেগুলার এই ওরাল হেলথ ডে এবং তাদের রুরাল এরিয়ার যে আমাদের স্টুডেন্টদের জন্য যেমন বাংলাদেশে প্রোগ্রাম রয়েছে ডেন্টাল পাবলিক হেলথের, তেমন এখানেও এখানকার স্টুডেন্টরা ডেন্টাল পাবলিক হেলথ যারা পড়াশোনা করে এবং যারা এই বিশেষজ্ঞ, তারা গ্রামে বা স্কুল পর্যায়ে গিয়ে তারা এই হেলথ এডুকেশন দেয়, স্বাস্থ্য সচেতন করার জন্য মানুষকে তারা সেভাবে বলে, এবং তারা সেভাবে করছে। তবে এখানে সৌদি আরবে যেহেতু একটা ইসলামিক কান্ট্রি, এবং এখানে আমাদের আমরা সবাই জানি যে ইসলামের যারা পালন করে তারা অনেকে, এটা আমাদের আমরা ধর্মীয় রীতি হিসেবে জানি যে মেসওয়াক করাটা। তো মেসওয়াক করাটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি দাঁতের মুখের স্বাস্থ্য রক্ষার জন্য এবং মুখে যাতে দুর্গন্ধ না থাকে, বিশেষ করে নামাজে যাওয়ার আগে দাঁত পরিষ্কার করার জন্য গুরুত্ব দিয়ে গেছেন, এবং আমরা সেভাবে করে থাকি। তো এখানকার মানুষ, বিশেষ করে সৌদি আরবের মানুষ, তারা মিসওয়াকটা খুব প্রায় সবাই ব্যবহার করেন, কিন্তু ব্রাশটা এখনো হয়তো অনেকে ব্যবহার করেন না, বিশেষ করে গ্রাম পর্যায়ে বা একটু যারা বয়স্ক, যারা অনেকেই আগের রীতি নিয়ে চলেন, তারা বেশি মিসওয়াক করেন। তো মেসওয়াকের তো আমরা, আপনারা জানেন যে মেসওয়াকের কিন্তু খুব একটা ভালো দিক আছে স্বাস্থ্যের উপরে। কারণ এখানে যা মেসওয়াকটা ব্যবহার করা, সেটা কিন্তু এই এখানে এক ধরনের গাছ আছে যেটা মরুভূমিতে জন্মগ্রহণ করে, জয়তুন মানে যেটা অলিভ গাছ, এবং আরেক ধরনের গাছ আছে, সেই গাছটার নাম ঠিক আমার মতো মনে নাই। তো
তো আমি একটা আর্টিকেল লিখেছিলাম ইয়েতে মেডিকেল জার্নালে, আমার আর্টিকেলটা মিসওয়াক নিয়ে একটা বড় আর্টিকেল লিখেছিলাম, সেখানে ডিটেলস মিসওয়াক নিয়ে লিখেছিলাম আমি, ওরা পাবলিশ করেছিল গত বছর দুয়েক আগে। তো মিসওয়াকের কিন্তু এটা যে যে রুট, এই রুটটা তারা কিন্তু ব্যবহার করে এবং তারা সেটা জুসটা তারা গিলে ফেলে, কারণ এটার মধ্যে অনেক ধরনের অ্যান্টিসেপটিক এবং অনেক ধরনের নিউট্রিশনাল ব্যাপার আছে যেটা শরীরকে সহযোগিতা করে মুখ ও দাঁতের স্বাস্থ্য রক্ষায় এবং শরীরের হজম শক্তির জন্য। এজন্য তারা এই মেসওয়াকটা যে ব্যবহার করে তারা কিন্তু জুসটা গিলে ফেলে, থুতু ফেলে দেয় না। এটা সৌদি আরবের সঙ্গে আমাদের বিশেষ একটা পার্থক্য বাংলাদেশের, যারা আমরা বাংলাদেশে মেসওয়াক করি। আমাদের মেসওয়াক আর সৌদি আরবের মেসওয়াক কিন্তু পার্থক্য অনেক বড়। আর আমরা তো নিমের ডাল, আঁশ তেলের ডাল, বিভিন্ন রকম ডাল আমরা ব্যবহার করি, সেগুলো কিন্তু আমরা গিলে ফেলি। আমরা ব্রাশ, আমাদের ছোটবেলায় আমরা এটা করেছি। আমরা কিন্তু তখনও কিন্তু ব্রাশটা এত বহুল প্রচলিত ছিল না, তাই না সরোয়ার ভাই? আমরা যখন ছোট ছিলাম, এখন থেকে 45 বছর আগে, তখন যে আমরা তো আসলে রেগুলার ব্রাশ তখনও কিন্তু আসেনি এইভাবে প্রত্যেক ঘরে ঘরে। আমরা বেশিরভাগই ওই পোড়ামাটি, নিম পাতার গুঁড়ো, তারপরে কয়লা, তারপরে যে এই যে মিসওয়াক যেগুলো আর কি, নিমের ডাল বা আস্তেল ডাল, এই ডাল দিয়ে আমরা পরিষ্কার করেছি, কিন্তু আমরা শুধু গিলে ফেলে দিই আমরা, কারণ যেহেতু এটা আসলে আমাদের জন্য উপকারী নয়, আমরা করে ফেলি, আমরা ফেলে দিই। তো সেই ব্যাপারটা কিন্তু এখন উনি বললেন যে একটা অনেক পরিবর্তন এসেছে সৌদি আরব ও বাংলাদেশেও, যে মানুষের মধ্যে যে মুখ ও দাঁতের স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ সেটা তারা সেই যেহেতু এটা প্রসার আছে, আমাদের ডেন্টিস্ট্রির আমাদের যে সংগঠন তারাও করছে সৌদি আরব ও বাংলাদেশেও। এর সঙ্গে সঙ্গে যে বিভিন্ন এই ওরাল হাইজিন প্রোডাক্ট যারা তৈরি করে, ব্রাশ, টুথপেস্ট, ফ্লস, তারাও কিন্তু অনেক প্রচার করছে আমাদের সহযোগিতা নিয়ে, এবং তাতে কিন্তু গ্রামে গ্রামে পৌঁছাচ্ছে মানুষের কাছে যে এটা কতটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সৌদি আরব বাংলাদেশের সঙ্গে এই বেশি পার্থক্য আমি বললাম। তো বাংলাদেশও পিছিয়ে নেই, বাংলাদেশও এখন অনেক ভালো অবস্থা আমাদের, বিশেষ করে আমাদের ডেন্টিস্ট এখন প্রচুর পরিমাণে বাংলাদেশ, যদি এখনো আমরা ওই লেভেলে পৌঁছে নেই যে লেভেলটা আমাদের রেশিও 1:5 বা 10 এরকম, এখনো আমরা অনেক এখনো গ্যাপে আছি, কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বেড়েছে অনেক। সেহেতু আমাদের আমরা মনে করি যে আমরা আগামীতে আরো ভালো করতে পারবো ব্যাপারে। আমি এরপরে আরো কিছু বলছি, আরেকবার প্রশ্ন করলে আমি দাঁতের স্বাস্থ্য, মুখের স্বাস্থ্যের সঙ্গে শরীরের স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে পারবো। আরেকবার আমাকে সুযোগ দিলে ধন্যবাদ। শোনা যাচ্ছে রুমকি? রুমকি শোনা যাচ্ছে? ধন্যবাদ স্যার। হ্যাঁ ধন্যবাদ। আমি জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমি একটু অনুপম পোদ্দার স্যারের সাথে কথা বলতে চাই। স্যার আপনি কি আছেন? অনুপম পোদ্দার স্যার, আসসালামু আলাইকুম। অনুপমকে এখনো শোনা যাচ্ছে না? অনুপম, মাইক্রোফোন তোমাকে এখনো শোনা কানেকশনটা যাচ্ছে না করো তো। তোমার কথা। আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, এখন তুমি মাইক্রোফোনটা আনমিউট করো। না, স্যার আসসালামু আবার আলাইকুম। তুমি এক কাজ করো, তুমি করো, এক্সিট করে আবার ঢুকো তো, এক্সিট করে আবার ঢুকে দেখো, তোমার মনে হয় মাইক্রোফোনটা কাজ করছে না। স্যার আমাদেরকে কানেক্ট করতে পারলে স্যারের সাথে আমরা কথা এক্সিট বলবো। করে আমরা আবার অপেক্ষা ঢুকে করছি করে স্যার এন্টার করো আমাদেরকে অনুপম। কানেক্ট করতে পারবে। তুমি আউট হও অনুপম, বের হও, বেরো আবার ঢোকো। আমি এর মাঝে একটু আবার ডক্টর জাহিদ স্যারের কাছে যেতে যাচ্ছি। স্যার মুখ ও দাঁতের প্রধান রোগ সমূহ কি কি আছে, মানে কোনগুলার বিষয়ে আসলে আমাদের বেশি সচেতন হওয়া উচিত, কি কি আছে সেগুলা সম্পর্কে যদি আমাদের একটু। হ্যাঁ ধন্যবাদ আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মুখের স্বাস্থ্য, এই জন্য যে আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক সরোয়ার লিটন বলেছেন যে মাউথ ইজ দ্য গেটওয়ে অফ দ্য বডি। আমাদের মুখ দিয়ে আমাদের সমস্ত নিউট্রিশন নিতে হয়, আমরা খাবার খাই, আমাদের মুখ দিয়ে সেটা আমাদের ভিতরে ঢোকে, এবং আমাদের দাঁত যদি সুস্থ থাকে তাহলে আমরা সেই দাঁত কিংবা খাবার খেয়ে ভালো করে চিবিয়ে খেয়ে আমরা হজমে সহযোগিতা করতে পারি। এখন দাঁত যদি সুস্থ রাখতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে দাঁতের যত্ন নিতে হবে। বাংলার কথা, দাঁত থাকলে দাঁতের মর্যাদা বোঝে না কেন? কারণ আমাদের 32টা দাঁত, মনে করি একটা দুটো গেলে কি হয়, অনেকে এই জন্য কেয়ার করে না, কিন্তু আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটা দাঁতে। কারণ দাঁতের যে আমাদের যে ব্যালেন্স, একটা দাঁত যে মেলে এসে, সেই মেলাটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু চিবিয়ে খাওয়াটাও অসুবিধা হয়। তো দাঁতের যদি রোগ দেখা দেয়, বা বিশেষ করে আমি পেডোডন্টিস্ট, আমি মানে মাড়ি বিশেষজ্ঞ, দাঁতের মাড়ির রোগ নিয়ে আমার কাজ। তো দাঁতের মাড়ি দাঁতকে ধরে রাখে। দাঁতের মাড়ির যে গঠন, সেই গঠনটা যদি মজবুত থাকে তাহলে দাঁত শক্ত থাকবে, তাহলে আমরা
কমফোর্টেবলি সুন্দরভাবে আমরা খাবার চিবিয়ে খেতে, গরম শক্ত খাবার, নরম খাবার, সব ধরনের খাবার আমরা চিবিয়ে খেতে পারবো সুন্দরভাবে, যাতে আমাদের খাবারটাকে আমরা সহজে হজম করতে পারি। তো মুখের মধ্যে অনেক ধরনের কম্পোনেন্ট আছে যেগুলো আমাদের দাঁত, আমাদের মাড়ি, আমাদের উনি বলছেন যে আমাদের চোয়াল এবং আমাদের স্যালাইভারি যে গ্ল্যান্ড স্যালাইভা সিক্রেশন করে সেগুলোর সঙ্গে কিন্তু আমাদের এই সমস্ত ব্যাপারটা জড়িত। মানে টোটাল হারমোনি বলতে যা বোঝায় মুখের মধ্যে, সেটা হচ্ছে এই সমস্ত প্রতিটা পার্ট অফ দ্য মাউথ এগুলাকে হেলদি থাকতে হবে। তো হেলদি থাকলে পরেই তাহলে আমরা সেইভাবে ঠিকভাবে আমরা এগুলো ব্যবহার করতে পারবো, আমাদের খাবারটা আমরা ঠিক মতো খেতে পারবো, আমাদের তাতে আমাদের নিউট্রিশনটা আসবে। কাজে আমাদের খাবার খাওয়াটার সঙ্গে আমাদের হজম করা এটা হচ্ছে একটা বলতে গেলে সিকুয়েন্সের মতো আর কি। আমরা ঠিক মতো খাবার চিবিয়ে খাবো, সেটা আমাদের শরীরের ভেতরে আমাদের স্টোমাকে গিয়ে সেটা ঠিক মতো হজম, ইন্টেস্টাইনে হজম হবে, আমাদের সমস্ত লিভার টিভার যা যা কাজ সে করবে, এবং আমাদের ঠিক মতো খাবার হজম হলে আমাদের শরীরের অংশে আমাদের নিউট্রিশন পৌঁছাবে, আমাদের শরীর সুস্থ থাকবে। আর সুস্থ থাকার সঙ্গে কিন্তু আমাদের কাজেরও সম্পর্ক। একটা লোক সুস্থ থাকলে সে ঠিক মতো সে আউটপুট দিতে পারে। কাজে এইটা কিন্তু টোটাল একটা বড় ব্যাপার যে মুখের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত সাধারণ স্বাস্থ্য এর সঙ্গে আমাদের কাজ, এবং আমরা কাজ ঠিক মতো করতে পারলে আমাদের যে বাংলাদেশের যে আমরা অর্থনীতিতে যে আমাদের যে রোল বা আমাদের যে অর্থনীতি, আমাদের যে রোল দেওয়া, যেটা আমরা কাজ করলে পর আমাদের অর্থনীতিটাকে ঠিক মতো রাখতে পারবো, আমাদের সুস্থ থাকা দরকার। এতে মুখের স্বাস্থ্য ঠিক না থাকলে মানুষ কিন্তু সুস্থ থাকতে পারবে না। তার সঙ্গে এটা বলে কোয়ালিটি অফ লাইফ, তাই না? কোয়ালিটি অফ লাইফটাকে বিশেষভাবে কিন্তু এফেক্ট হবে। বিশ্বজুড়ে এখন কিন্তু গবেষণার মূল বিষয় যে মুখের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত যে সাধারণ স্বাস্থ্য, আমার জেনারেল হেলথ, এর সঙ্গে আমাদের যে কোয়ালিটি অফ লাইফ, আমাদের যে আমাদের জীবন যে আমরা চালাচ্ছি সেটার সঙ্গে সমস্ত কিছু একটা সম্পৃক্ত কিন্তু। কাজে এই জন্য গুরুত্ব দিতে হবে মুখের স্বাস্থ্যকে, জন্য যে এই টোটাল ব্যাপারটা। আমেরিকার যে গবেষণা থেকে দেখা যাচ্ছে যে বিলিয়ন বিলিয়ন ডলার প্রতি বছর তারা মুখের স্বাস্থ্য ঠিক রাখার জন্য তারা ব্যয় করছে। বাংলাদেশ হয়তো ওইভাবে পারছে না, বাংলাদেশ গরিব দেশ, কিন্তু বাংলাদেশ এখন আস্তে আস্তে আগাচ্ছে। আমাদের মাননীয় জননেত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি অনেক রকম প্ল্যান করে 2030, 2041, 2021, আমাদের 2041 আমাদের যে সমস্ত প্ল্যানের মধ্যে আমরা কিন্তু আগাচ্ছি, এবং দেশ এমন একটা পর্যায়ে যাচ্ছে যাতে আমাদের মানুষের স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা একটা এমন পর্যায়ে নিয়ে যাবো যেন মানুষজন আসছে তারা বেশি কর্মক্ষম হয়, তারা বেশি করে জিডিপি, আমাদের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেন আমরা বাড়াতে পারি। আমাদের স্ট্যান্ডার্ড কিন্তু এশিয়ার মধ্যে থেকে শুরু করে বিশ্বে এখন একটা গণ্য পর্যায়ে এসেছে। এখানে গুরুত্ব হচ্ছে আমাদের মুখদাতার স্বাস্থ্য, যে কারণে আমরা বাংলাদেশে গত কয়েক বছর ধরেই ওরাল হেলথ যেটাকে খুব বিশেষভাবে আমরা পালন করছি। এইবার হয়তো একটু প্যান্ডেমিক কারণে হয়তো বা রাস্তায় অত বেশি র্যালি করতে পারি, কিন্তু প্রতি বছর র্যালি হয় আমাদের। আমি দেখে থাকতে আমি করে এসেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ যে মানুষকে জানানো যে মুখের স্বাস্থ্য কত জরুরি। এর সঙ্গে আরেকটা কথা আমি বলবো যে আমাদের যদি মুখের দাঁত ঠিক না থাকে তাহলে অনেক রকম রোগ আমাদের সম্পর্কিত, বিশেষ করে মাড়ির রোগের সঙ্গে আমাদের শরীরের বিভিন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগের সম্পর্ক। মাড়ির মধ্যে যে ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করে যদি আমরা দাঁত পরিষ্কার না করি, আমাদের বলতে হয় যে 24 ঘন্টার মধ্যে আমাদের যে দাঁত প্রলেপ জন্মে, যেটা ডেন্টাল প্লাক বলি আমরা বা বায়োফিল্ম বলি, এটা কিন্তু 24 ঘন্টার মধ্যে একটা ম্যাচিউর পজিশনে যায়, যেখানে অনেক ধরনের ব্যাকটেরিয়া, মিলিয়ন মিলিয়ন অফ ব্যাকটেরিয়া যেগুলো গ্রো করে, সেগুলো থেকে তারা অনেক রকম রিয়াকশন আমাদের মাড়ির ভিতর দেয়, সেখান থেকে আমাদের রক্তের মধ্যে ঢুকে যায়, রক্তের মধ্যে দিয়ে সমস্ত জায়গায় পৌঁছায় সমস্ত ইনফেকশন গুলো। সেই ইনফেকশনটা আমাদের শরীরের মধ্যে আমাদের হার্ট ডিজিজ তৈরি করতে পারে, আমাদের রেসপিরেটরি ডিজিজ তৈরি করতে পারে, লাং ডিজিজ তৈরি করতে পারে, আমাদের কিডনি তৈরি করতে পারে, আমাদের ইন্টেস্টাইনে আমাদের রিউমেটয়েড আর্থ্রাইটিস, ইভেন মহিলাদের প্রেগন্যান্সি, যেটা লো বার্থ ওয়েট বেবি তৈরি হয় হতে পারে, প্রি এক্লাম্পসিয়া হতে পারে, প্রি ম্যাচিউর ডেলিভারি, এগুলি কিন্তু প্রমাণিত সত্য এখন যে মাড়ির রোগের সঙ্গে এই সমস্ত রোগগুলো ওতপ্রোতভাবে জড়িত। এবং আমাদের বিভিন্ন রকমের ক্যান্সার হয় মানুষের শরীরে, যেগুলো এই পেরিওডন্টাল ডিজিজ বা মাড়ি রোগের থেকে কিন্তু সরাসরি সম্পৃক্ত হয়ে এখন অনেক রিসার্চ, এখন গবেষণাপত্র বেরোচ্ছে। কাজে আমাদেরকে অনেক সচেতন হতে হবে যে আমাদের মুখের স্বাস্থ্যের সঙ্গে শরীরের স্বাস্থ্যের সম্পর্ক অত্যন্ত নিবিড়, একটার সঙ্গে ডোমিনো এফেক্টের মতো কাজ করে, একটা কনসিকুয়েন্স যে আমার স্বাস্থ্য যদি মুখের ঠিক থাকে শরীরের স্বাস্থ্য ভালো থাকবে, আমার শরীরের মুখের স্বাস্থ্য ঠিক না থাকলে শরীরের স্বাস্থ্য ডেরিওরেট হবে। কাজে এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের মানুষকে জানানো যে আপনারা মুখ ও দাঁতের যত্ন নিন, কারণ আপনার শরীর সুস্থ রাখতে হবে, আপনি সুস্থ থাকবেন এবং আপনি আপনার কাজ করতে পারবেন, আপনার অর্থনীতিতে আপনি আপনার অবদান রাখতে পারবেন। এই পর্যন্ত আপাতত, পরে আলোচনা করবেন। ধন্যবাদ স্যার আবারও গুরুত্বপূর্ণ কথাগুলোর জন্য। আমি এখন ডক্টর অনুপম পোদ্দার স্যারের সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করবো। স্যার আসসালামু আলাইকুম। স্যার শুনতে পাচ্ছেন? স্যার খুব সম্ভবত ঢুকতে পারছে না। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি ডক্টর এম ফরওয়ার্ড স্যারের কাছে। স্যার, আমরা জানতে চাচ্ছি এখন যে বাচ্চাদের দাঁতের সমস্যাটা নিয়ে অনেক সময়ই আমাদের গার্ডিয়ানরা হচ্ছে
খুব একটা সচেতনতা দেখায় না এখন পর্যন্ত। যার জন্য দেখা যায় ছোটবেলা থেকেই অনেক বেশি দাঁতের সমস্যায় আমাদের বাচ্চারা ভুগতে থাকে। তো স্যার আমি জানতে চাচ্ছি বাচ্চাদের দুধ দাঁত ওঠার পর কিভাবে যত্ন নিলে আসলে আরো বেশি অনেক বেশি ইফেক্টিভ হবে আর বাচ্চা সুস্থ থাকবে। স্যার এই বিষয়ে যদি আমাদের সাথে একটু স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, মিউট করা। ধন্যবাদ। আসলে আমাদের বাচ্চার মারা মানে নিজেদের প্রতি যদি অবিচার করে, অবশ্যই বাচ্চার প্রতি অবিচার হবে। কারণ যে মা নিজে সচেতন নয়, সে তার বাচ্চাকে কিভাবে সচেতন করবে, হলো প্রথম কথা। আর আমাদের যে এই যে প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আমাদের যেমন একটা অ্যাডাল্ট লোকের লাইফ লং যদি 20টা দাঁত প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু সে সুস্থ সবল থাকতে পারে। অতএব তাকে ওইভাবে রাখার ব্যবস্থা করা, সেটা রাখতে হলে আমাকে আসতে হবে গাছের গোড়ায়। দ্যাট ইজ গাছের গোড়াটা হচ্ছে আমার শিশু। একটা বাচ্চা যখন জন্ম নিল, একটা বাচ্চা কিন্তু জন্ম নিলে অনেক সময় দেখা যায় ডেভেলপমেন্টালি কিছু প্রবলেম নিয়ে আসে, নেটাল টুথ নিউনেটাল টুথ নিয়ে আসে। সেখানে আমাদের এক ধরনের পরিচর্যা করতে হয়। যদি ন্যাটাল বা নিউট্রাল দাঁত আসে সেটা আমাদের ইমিডিয়েট এক্সট্রাকশন করে দিতে হয়, কারণ ওই দাঁতটা থাকলে সে নিজে তাকে ইনজুর করবে অ্যাজ ওয়েল অ্যাজ মাকেও ইনজুর করবে। আবার একটা বাচ্চাকে আমরা কিন্তু সাধারণত বলি যে মুখে দাঁতটা উঠে 6 মাস বয়স থেকে দাঁত ওঠা শুরু হয় এবং দুধে দাঁত কমপ্লিট হয় 2.5 বছরের মাথায়, এবং সেই 2.5 বছর থেকে 6 বছর পর্যন্ত এই 20টা দাঁত মুখে অবস্থান নেয়। এবং এই যে অবস্থানটা নেয়, এই 20টা দাঁতের কিন্তু অনেকগুলা ফাংশন। এক নম্বর হলো আর্চ লেন্থকে ধরে রাখে, অক্লুশনকে ঠিক রাখে, তার সাকিং এবিলিটি এফিনিটিটাকে ঠিক রাখে। এই যে বাচ্চারা কথা বলে, প্রথম যে কথা একটা দুইটা বলে বাচ্চার মুখে খই ফুটে, কারো খই ফুটে, কারো দেখে মুড়ি ফুটে। অর্থাৎ এই যে দাঁতগুলো যে ফাংশন কথা বলার সঙ্গে আমার অ্যাপ্রোচ যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে, তাহলে আমার কথা বলার থেকে খাওয়া দাওয়া সবকিছু সমস্যা হবে। এই জন্য প্রতি মায়ের উচিত যে বাচ্চার প্রতিটা মিলের পরে অ্যাটলিস্ট কুলিটা যেন পড়ায়। যে বাচ্চা কিছু জিনিস আছে যে আমরা এই ক্ষেত্রে কিন্তু মাউথওয়াশ ব্যবহার করতে বলবো না, জাস্ট সিম্পল গরম লবণ পানিতে কুলি করানোর পরে বাচ্চা পানিটা খেয়ে ফেলুক না, ক্ষতি করি, ক্ষতি তো নাই। গরম লবণ পানি খেলে তো ক্ষতি নেই, এতে করে তার একটা ব্যাকটেরিসাইডাল বলি বা ব্যাকটেরিস্টেরিক ইফেক্ট অফ স্যালাইনের আছে, সেটা কাজ করবে। তারপরে বাচ্চাদের জন্য আজকাল মেডিকেটেড টুথপেস্ট পাওয়া যায়, ছোট বেবি ব্রাশ পাওয়া যায়, সেগুলো দিয়ে তাকে প্র্যাকটিস করানো যেতে পারে হাউ টু ব্রাশ, যে কোন দিক থেকে ব্রাশটা কিভাবে, সেটা মা সেই নিজের প্র্যাকটিসটা বাচ্চার উপর দিয়ে করবে, তাহলে কিন্তু বাচ্চার হাইজিন ঠিক থাকবে। আরেকটা জিনিস যে জাহিদ স্যার বললেন যে আমরা খাই, খাওয়ার পরে সেটা পাকস্থলীতে গিয়ে তার কাজ করে। এখন আমরা বিশেষ করে মেয়েরা যখন রান্নাঘরে যায়, এখন আলুর টুকরা বলি আর মাংসটা যদি বড় বড় করে সিদ্ধ করতে দেয় সময় কতক্ষণ নেবে, তাকে যদি পিস পিস করে দেয় সে কতক্ষণ নেবে, অর্থাৎ সময় কম নেবে, আমার সময় বাঁচাবে, তাড়াতাড়ি কুকড হবে এবং ইজিলি ইনটেক করার একটা প্রসেস হবে। তাই ওরাল হাইজিনটাকে যদি আমরা ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে দাঁতগুলোর তার সার থাকবে। আমি যদি কাজ না করি, আরেকটা জিনিস এই ক্ষেত্রে বলা দরকার, এই যে আমরা মাছ কাটি, গুটি দিয়ে কাটি না বা ছুরি দিয়ে কাটি, কয়দিন না কাটলে কি হবে, ছুরিটা ভোতা হয়ে যাবে, তখন দেখা যাবে যে কোনো কিছু কাটা যাচ্ছে না। কিন্তু আমি ওটা ধার দিলাম না, রেগুলার যদি ওকে প্র্যাকটিসে রাখি যে আমি কাটতে থাকি, দেখা যাবে যে অনেক দিন এক চাকু চলে। যেমন নাকি আমাদের পুরুষদের যারা রেগুলার শেভ করে, যে ব্লেড দিয়ে ডেলি শেভ করবে সে ব্লেড চলে অনেক দিন, আর যে 3 দিন 4 দিন পর পর শেভ করে তার ব্লেড চেঞ্জ করতে হয় 7 দিন পর পর। যে এই যে বিষয়টুকু, অর্থাৎ দাঁতের যদি আমি পরিষ্কার রেগুলার করি, অনেক দিনকে দিন চলতে থাকবে, পরিষ্কার দাঁত, পরিষ্কার খাবার, পরিষ্কার ফাংশন। আর যদি আমি সেটা ওই ঠিক মতো না করি তাহলে অবশ্যই ডিসরাপশন জিনিসগুলো হবে। এই জন্য মাকে বলবো যে আপনি নিজে সচেতন হন এবং বাচ্চার বিশেষ করে এই যে 20টা দাঁত যখন মুখে থাকে এই সময়টায় আপনাকে বেশি কনসিয়াস হতে হবে যাতে ক্যাভিটি ফ্রি হয়। তাহলেই এইখানে যদি ক্যাভিটি ফ্রি থাকে, পরবর্তীতে যে সাকসেসর আসবে
সেও কিন্তু ক্যাভিটি ফ্রি হয়ে আসবে। না হলে দেখা যাচ্ছে যে ওই দুধে দাঁত একটা তুললাম, ওই দিক দিয়ে পার্মানেন্ট দাঁত একটা ক্যারি সহই উনি মুখ দিয়ে বেরিয়ে আসলেন। সো আমাকে ওইভাবে মাকে সচেতন করতে হবে। আমরা যেভাবে গ্রামে গঞ্জে টুথপেস্ট টুথব্রাশ পৌঁছাতে পেরেছি, ঠিক ওইভাবে এখন উচিত আমাদের বাড়ি বাড়ি গিয়ে মানে এরকম ছোট ছোট প্রোগ্রাম করে অন্তত মাকে সচেতন করা যে আপনার বাচ্চার প্রতি এইভাবে আপনি আগান, তাহলে বাচ্চার দাঁত ভালো থাকবে। বিশেষ করে আপনি যদি কিছুই না পারেন, ওকে, আঙ্গুলে একটা গজ বেঁধে আপনি আঙ্গুল দিয়ে এইভাবে রাব করে দেন না আস্তে আস্তে, সমস্যা কোথায়? আর প্রতিবার খাওয়ার পর কুলি, বিশেষ করে আমাদের ইসলাম ধর্মে যে জিনিসটা আমরা পাই, যে আমাদের যে যারা বিজ্ঞ ডক্টর বৃন্দ আছেন তাদের ক্লিনিকে যদি দেখি যে ওই হুজুর বা যারা মসজিদের এই মানে যারা 5 ওয়াক্ত রকম নামাজি রুগী কিন্তু কম পাওয়া যায়। হ্যাঁ, একটা পাওয়া যায়, সেটা পেরিওডন্টাল ডিজিজ, যেটা পেরিওডন্টাল ডিজিজটা পাওয়া যায়, কারণ তারা আবার ওই শ্রেণীর লোকদের আবার পান খাওয়ার প্রবণতাটা বেশি। কিন্তু আমাদের নর্মাল লোকদের মধ্যে কিন্তু পানটা খায় না, হয়তো স্মোকটা বাড়ে। কিন্তু ইন জেনারেল ডেন্টাল ক্যারিজ কিন্তু তাদের কম, ওই একটাই কারণ যে 5 বার কুলি তারা করতে পারে। এবং এই কারণে আমাদের কিন্তু জলদি স্যার একটা কথা জানি না, এটা মনে হচ্ছে মামাকু, মাজন মালিশ কুলি। দ্যাট ইজ, মাজন মিন্স আমাদের ব্রাশ এই পেস্ট যেটা ইউজ করি, মালিশ মিন্স মেসেজ করো, আর কুলি। এই যদি আমরা রেগুলার করি, ওরাল হাইজিন উইল বি ওকে, দেন আওয়ার জেনারেল হেলথ উইল বি ওকে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি এখন আবার ডক্টর অনুপম পোদ্দার স্যারের সাথে কানেক্ট করতে চেষ্টা করবো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। সরি ফর স্যার, ইন্টারাপশন। জি স্যার, স্যারের কাছে আমি জানতে চাচ্ছি, স্যার আমাদের দেশে মাড়ির বিভিন্ন রোগ খুবই কমন একটা ইস্যু। তো আমি জানতে চাচ্ছি স্যার, মানে মাড়ির কি কি জটিলতা আসলে আমরা দেখতে পাই সাধারণত পেশেন্টদের মধ্যে, আর মাড়ির রোগ থেকে আমাদের শরীরের অন্যান্য কি কি জটিলতা আসলে ইনিশিয়েট হয়, কি কি জটিলতা হতে পারে, এগুলো সম্পর্কে যদি স্যার আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ রুমকি, এত সুন্দর কোশ্চেন করার জন্য। আসলে মাড়ির রোগ একটি কমন রোগ। আমাদের যে যদি ওরাল ডিজিজ গুলো আমরা বলে থাকি, সবচেয়ে বেশি বেশি সমস্যা হলো আমাদের দেশে 90% রোগের যে লোকের যে সমস্যা হয় সেটা হলো মাড়ির রোগ বা জিঞ্জিভাইটিস, যেটাকে বলে আমরা ক্রনিক জিঞ্জিভাইটিস। দ্যাট মিনস প্লাক ইনডিউস বা ক্যালকুলাস ইনডিউস জিঞ্জিভাইটিস, যেটা শতকরা 90% লোকের আমাদের হয়ে থাকে। এবং এই জিঞ্জিভাইটিস থেকে যদি আমরা ঠিক মতো আমরা চিকিৎসা না করি, তাহলে সেই জিঞ্জিভাইটিস থেকেই আমাদের যে পরবর্তীতে দেখা যায় সেগুলো আস্তে আস্তে কমপ্লিকেশন ডেভেলপ হতে থাকে। সেই জিঞ্জিভাইটিস থেকে আস্তে আস্তে আমাদের যখন পেরিওডন্টাল স্ট্রাকচারটা দীর্ঘদিন যখন আমাদের যে এই ক্যালকুলাস আমাদের টুথ সারফেসে বা আমাদের জিঞ্জিভাল সারফেসে লেগে থাকবে, মানে তখন আমাদের যে মানে তাদের যে স্ট্রাকচার, যে জাংশনাল ইপিথেলিয়াম, সেই জাংশনাল ইপিথেলিয়ামটা ব্রেকডাউন হয়ে পেরিওডন্টাল ফাইবারকে ব্রেকডাউন করে আমাদের পেরিওডন্টাল পকেট তৈরি হবে। সেই পকেট যখন তৈরি হবে, সেই পেরিওডন্টাল পকেট তৈরি হলে সেখানে আমাদের যে জিনিসটা হবে, আমাদের যে বোন লস হতে থাকবে, যেটাকে বলি আমরা ভার্টিক্যাল বোন লস। সেই ভার্টিক্যাল বোন লস যত বেশি হতে থাকবে, তত বেশি আমাদের টুথ মোবিলিটি হতে থাকবে। আমরা বলতে থাকি যে আমাদের যে টুথ মোবিলিটি, 3 ধরনের টুথ মোবিলিটি হয়, গ্রেড 1, গ্রেড 2 এন্ড গ্রেড 3 মোবিলিটি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আস্তে আস্তে পেরিওডন্টাল ডিস্ট্রাকশন যত বাড়তে থাকে, আমাদের মোবিলিটির পরিমাণ তত বাড়তে থাকে। এক সময় দেখা যায় যে টোটাল বোন যখন ডিস্ট্রাকশন হয়ে যায়, তখন আমরা বলি গ্রেড 3 মোবিলিটি। এই টোটাল বোন ডিস্ট্রাকশন হয়ে গেলে তখন আমাদের দাঁতটাকে আর মানে রাখা যায় না, তখন দাঁতটাকে ফেলে দিতে হয়। সেই হিসাবে আমরা বলি, আমরা যদি প্রথমেই আমরা সচেতন হই, আমরা যদি জনগণকে প্রথমে সচেতনতা করতে পারি, তাহলে যদি আমরা আমরা ওরাল হাইজিন ইনস্ট্রাকশন দিয়ে এবং আর্লি ট্রিটমেন্ট দিয়ে, প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে, নন সার্জিক্যাল প্রসিডিউর, স্কেলিং পলিশিং করে আমরা যদি চিকিৎসা করতে পারতাম, তাহলে তার আলটিমেটলি তার ডিস্ট্রাকটিভ প্রসেস বা ঠোঁটটাকে ফেলে দিতেও হতো না। তো এই একটা জিনিস। তারপরে হচ্ছে আমাদের অনেক সময় এটাকে বলি আমরা পেরিওডন্টাল লিশন। আবার অনেক সময় আছে যে আমরা যদি দীর্ঘদিন দেখা যায় ডেন্টাল ক্যারিজ থেকে আমাদের পরে দেখা যায় যে আলটিমেটলি আমাদের এন্ডোপেরিওলিশন হয়। যে এন্ডোপেরিওলিশনে কি হয়, আমাদের যে পেরিএপিক্যাল স্ট্রাকচারটা ব্রেকডাউন হয়, ওখানে যে বোন ডিস্ট্রাকশন হয়, সেই বোন ডিস্ট্রাকশন হয়ে সেখান থেকে আমাদের পরে গ্যানুলেশন টিস্যু ফর্মেশন হয়, সেখান থেকে সিস্ট ফর্মেশন হতে পারে, পরে তাদের অ্যাবসেস ফর্মেশন হয়। সেই অ্যাবসেস থেকে দেখা যায় যে আমাদের অস্টাইটিস ডেভেলপ করে, অস্টাইটিস থেকে আমাদের
অস্টিওমাইলাইটিস ডেভেলপ করে, তারপর আলটিমেটলি দেখা যায় সেখান থেকে আমাদের সেলুলাইটিস থেকে আমাদের পরবর্তীতে লাইফ থ্রেটেনিং আমাদের লার্জ অ্যাঞ্জিনা পর্যন্ত আমাদের হতে পারে। এটা হলো মানে মানে দেখা গেছে যে আমাদের একদিকে আমাদের লাইফ থ্রেটেনিং কন্ডিশন চলে যাচ্ছে, অন্যদিকে দেখা যায় আমাদের চোখটা মোবিলিটি হয়ে আমাদের চোখটাকে ফেলে দিতে হচ্ছে। এই ধরনের লোকাল মানে এগুলো সবকিছুই হচ্ছে আমাদের এই নর্মাল যেটা আমাদের বলছি যে আমাদের ডিভাইটিস আমরা প্রাইমারি চিকিৎসাটা করতে পারতাম, তাহলে আমাদের এই সমস্যাগুলো হতো না। তাছাড়া আমাদের এই ওরাল ডিভাইটিসের সাথে বা আমাদের এই পেরিওডন্টাল ডিজিজের সাথে আমাদের যে সম্পর্কযুক্ত যে জিনিসগুলো আমাদের ডায়াবেটিস মেলাইটাস, এই ডায়াবেটিস মেলাইটাস এটার সাথে আমাদের পেরিওডন্টাল ডিজিজ অনেক জড়িত আছে। এবং আমাদের জায়সা যেটা বলছে যে আমাদের যে প্রি বার্থ মানে প্রি বার্থ হয়, যে বাচ্চা আর্লি যে বার্থ হয়, সেটাও একটা কারণ হলো পেরিওডন্টাল ডিজিজ। এরকম বিভিন্ন ধরনের মানে তোমার জটিল রোগগুলো তোমার যদি এই ডিভাইটিস বা পেরিওডন্টাল ট্রিটমেন্ট যদি আমরা না করি, তাহলে আমাদের শারীরিক অন্যান্য সিস্টেমিক ডিজিজ আমাদের হয়ে থাকে, যেটা আমাদের জন্য খুবই ক্ষতির কারণ হয়ে থাকে এবং এখান থেকে আমাদের ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস পর্যন্ত হতে পারে। বর্তমানে এই করোনাতে বলতেছে যে এই করোনার মেইন যে এইটা আমাদের পেরিওডন্টাল ডিজিজটা ইজ দা মানে তোমার এই যে করোনা জনিত যে মৃত্যু, পেরিওডন্টাল ডিজিজটা ওয়ান অফ দা কজ বলতেছে। বাট এটা আমাদের এখনো মানে এখন যত রিসার্চ হচ্ছে সেই রিসার্চে বলতে হচ্ছে যে করোনা জনিত মৃত্যুর একটা কারণ হতে পারে আমাদের এই পেরিওডন্টাল ডিজিজ। দেখা গেছে যে আমাদের 48% লোক বা আমাদের 48% মানুষ মারা যাচ্ছে করোনা ডিবিলিটি ডিজিজের কারণে বা কোমরবিডিটির কারণে, বাট 52% মানে মানুষ মারা যাচ্ছে আননোন কজ। আমরা বলা হচ্ছে যে বিজ্ঞানীরা রিসার্চ করে বের করেছে যে এই 52% এর মধ্যে মানে একটা অংশ এই পেরিওডন্টাল ডিজিজ, যাদের ক্রনিক পেরিওডন্টাল ডিজিজ আছে তাদের এই ডিজিজের কারণে তাদের মৃত্যু হতে পারে। তা আমি একটা রিসার্চ করে দেখেছি বা আমি একটু বিভিন্ন ধরনের বিদেশি জার্নাল থেকে আমি রিসার্চ করে পেয়েছি যে আসলে পেরিওডন্টাল ডিজিজ ইজ ওয়ান অফ দ্য কজ অফ দ্য মরবিডিটি অফ দ্য করোনা ডিজিজ। সো আমাদের এটাকে অবহেলা করা যাবে না, আমাদের সঠিক নিয়মে আমাদের দাঁতের যত্ন নিতে হবে, দাঁত ব্রাশ করতে হবে এবং এবং এর সাথে উপযোগী যেসব চিকিৎসা ফিজিক্যাল এবং কেমিক্যাল মেথড যাই আছে আমাদের প্লাক কন্ট্রোলের যত মেথড আছে সেই মেথড গুলো অ্যাপ্লাই করে আমরা দাঁতের সঠিক চিকিৎসা, দাঁতের সঠিক যত্ন নেওয়ার মাধ্যমেই আমরা এই এই মুখ ও দন্ত রোগের যথাযথ মানে সেবা নিশ্চিত করতে পারি। ধন্যবাদ রুমকি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি একটু আরেকবার ডক্টর জাহিদ হোসেন স্যারের কাছে যাব। স্যার, একটু আগে আপনি আমাদেরকে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে মাড়ির সমস্যা হলে কি কি হতে পারে এগুলো নিয়ে একটু বলছিলেন। তো স্যার আমি আর একটু জানতে চাচ্ছি যে প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে প্রচুর মুখের সমস্যা দেখা যায়, সেগুলা আসলে কিভাবে যত্ন নেওয়া উচিত আর কি কি কমন মুখের সমস্যা প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, স্যার এই সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ রুমকি। হ্যাঁ, প্রথমে আমি ডক্টর অনুপম বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ দেবো যে উনি আবার আসতে পারছেন আমাদের মাঝে। তো যেটা উনি বলছিলেন যে করোনা ডিজিজ, আমি তোমার প্রসঙ্গে একটু আসছি 1 মিনিট। যে করোনা ডিজিজ যেটা কোভিড-19 ডিজিজ যেটা এখন প্যান্ডেমিক, এটার মধ্যে যে ধরনের এটার এই রোগের মধ্যে যে প্যাথোজেনিসিটি তোমরা তো মেডিকেলে জানো প্যাথোজেনিসিটি মানে যে মেকানিজম অফ প্যাথোজেনিক কন্ডিশন occurs in the body due to COVID-19 or coronavirus attack. আমাদের পেরিওডন্টাল ডিজিজের ঠিক একই প্যাটার্নেরই প্যাথোজেনেসিস, ঠিক আছে? যে মেকানিজম অফ ইনফ্লামেটরি রিঅ্যাকশন ইন দ্য বডি বাই পেরিওডন্টাল ডিজিজ এন্ড কোভিড অলমোস্ট সেম। সো সেই কারণেই বলা হচ্ছে যে কোভিড আক্রান্তদের মধ্যে যারা পেরিওডন্টাল ডিজিজের আগে থেকে ভুগছেন তাদের মৃত্যুর হার অনেক বেশি। বেশ কয়েকটা গবেষণাপত্র বের হয়েছে এখন। সেই জন্যই এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে খুবই, যেহেতু এই রোগটার সঙ্গে সম্পর্কিত ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াগুলো মুখের মধ্যেই থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ তৈরি করে রাখে। তখন কোভিড আক্রান্ত হলে তখন ক্রিটিক্যাল রোগী যারা আইসিইউতে ভর্তি হচ্ছে, যারা মারা যাচ্ছে সংখ্যা বেড়ে যাচ্ছে।
এটা একটা এখন একটা রিলেটিভ একটা রিসার্চের রেজাল্টস এখন বের হচ্ছে, সেই জন্য আমি আরেকবার একটু স্মরণ করে দিতে চাই যে এটা কত গুরুত্ব দিয়ে দেখতে হবে আমাদের মুখের স্বাস্থ্যকে। আচ্ছা, এখন প্রেগনেন্ট ওম্যানদের ব্যাপারে বলছি। আমাদের মায়েরা তো আসলে বাংলাদেশের কথা বলি, যেটা এখন পর্যন্ত আমরা সেই পর্যায়ে যেতে পারি না যে মাদের মুখের স্বাস্থ্য দেখবার জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নেব। কিন্তু বিশ্বে কিন্তু এটা অলরেডি স্লোগান এসে গেছে যে প্রতিটা মাকেই তার প্রেগন্যান্সির ফার্স্ট মান্থ থেকেই তাকে ডেন্টিস্টের রেগুলার ভিজিটে যেতে হবে। এটা কিন্তু একদম অ্যাপ্রুভড। আমেরিকা একাডেমি পেডন্টোলজি, ইউরোপিয়ান একাডেমি পেডন্টোলজি, ইউরো ফেডারেশন পেডন্টোলজি, ব্রিটিশ সোসাইটি পেডন্টোলজি, ওয়ার্ল্ড ওয়াইড যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে গুরুত্ব দিয়ে বলছে যে যে কোনো মহিলা যখনই প্রেগনেন্ট হবেন তাকে দাঁতের স্বাস্থ্য খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে, তাকে রেগুলার ডেন্টাল ভিজিটে যেতে হবে। এটা অলরেডি স্লোগান হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অল ওভার দ্য ওয়ার্ল্ড ছড়িয়ে দিচ্ছে। তো বাংলাদেশে যেহেতু এখনো আমরা ওই পর্যায়ে বুঝতে পারিনি, যেহেতু আমাদের দাঁতের স্বাস্থ্যটাকে এখনো আমরা এসেনশিয়াল কম্পোনেন্ট অফ দ্য হেলথ সার্ভিসে এখনো আমরা ইনক্লুড করতে পারি। ডক্টর অনুপম, ঠিক কিনা? আমাদের কি ডেন্টাল হেলথ, সরোর ভাই, ডেন্টাল হেলথটাকে কি আমরা এখন এসেনশিয়াল হেলথের মধ্যে ঢুকাতে পেরেছি আমাদের বাংলাদেশের হেলথ সিস্টেমের মধ্যে? না না না, চেষ্টা এখনো আমরা করতেছি পারি। এখন। এইটা একটা বড় এখন পর্যন্ত চ্যালেঞ্জ রয়ে গেছে আমাদের জন্য, যে আমরা আমাদের ডেন্টাল হেলথটাকে, ওরাল হেলথটাকে আমাদের এসেনশিয়াল হেলথের সঙ্গে সম্পৃক্ত করে আমাদেরকে এগোতে হবে, তাহলে আমরা আমাদের ওভারঅল পপুলেশনের হেলথটা ঠিক রাখতে পারবো। তো প্রেগন্যান্ট ওমেনদের যখনই প্রেগন্যান্ট হবেন তাদের জন্য বিশেষ করে তিনি নিজে এবং তার পরিবার, এটা একটা কম্বাইন্ড ইফোর্ট দিতে হবে। কারণ একজন মহিলা যখন প্রেগন্যান্ট হন তখন কিন্তু তার শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি হয়, তার ভিতরে এক ধরনের নানা রকম, এটা জানি একটা শরীরের মধ্যে আরেকটা শরীর বাড়ছে, তার ভিতরে নানা রকম তার মেন্টালি বা ফিজিক্যালি তার সাইকোলজিক্যালি বিভিন্ন রকম প্রবলেম, সেগুলোকে সর্ট আউট করতে হয় এবং সেগুলোকে তার হাজব্যান্ড এবং তার পরিবারের সবাই মিলে সেটাকে যদি তাকে সহযোগিতা করে তখন তার ইজি হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার দাঁতের স্বাস্থ্যকে রেগুলার চাই, ওরাল হাইজিন যেটা বলি, মুখের স্বাস্থ্যকে রেগুলার ঠিক রাখার জন্য রেগুলার তাকে দাঁতের যত্ন নিতে হবে। কিন্তু ইনিশিয়াল স্টেজে আপনারা সবাই জানেন যে একটা মহিলা প্রেগনেন্ট হলে তার কিন্তু বমির ভাবটা বেশি আসে, খাবারে অরুচি দেখা দেয়, অস্বস্তি লাগে, ঘুমাতে পারে ঠিক মতো, অনেক অসুবিধার কারণে কিন্তু দাঁতের স্বাস্থ্য নেওয়াটা জরুরি। এটা কিন্তু অনেকে পারেন, অনেকে ব্রাশ করতে গেলে বমি করে ফেলেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, জন্য এখানে তাকে দরকার তাকে তার প্রতি সহানুভূতি দেখানো, তাকে ভালোবাসা, তার পরিবারের সবাই তাকে সাপোর্ট দেওয়া, যে না এটা একটা সাধারণ বিষয় তোমার শরীরে ঘটছে, এটা সাধারণ, এটা কোনো প্যাথোলজিক বিষয় নয়, এটা ফিজিওলজিক্যাল ম্যাটার একটা প্রেগন্যান্সি। সেটাকে সহযোগিতা করার তাকে বলতে হবে যে ঠিকমতো সেজন্য ব্রাশটা করে রেগুলার রাতে শোয়ার আগে, খুব গুরুত্বপূর্ণ। কারণ ঘুমানোর পরে তো আমরা মুখ বন্ধ থাকে, তখন আমাদের স্যালাইভেশন রেটও কমে যায়, অলমোস্ট জিরো হয়ে যায়। আমাদের মুখে স্যালাইভা থাকে বলে তো আমরা সেগুলোকে বিভিন্ন কথা বলি, স্যালাইভা থুতু ফেললে আমরা ব্যাকটেরিয়া বের হয়ে যায়, ক্ষতিকর ব্যাকটেরিয়া আমরা গিলে ফেলি চলে যায়। যখন ঘুমিয়ে থাকি তখন কিন্তু আমাদের কিন্তু কোনো স্যালাইভা আমরা রোগও গিলি না। তো ফলে হয় কি, ব্যাকটেরিয়া যেগুলো আমাদের মুখের মধ্যে থাকে অলরেডি, তারা কিন্তু গ্রো করে তখন আনডিস্টার্ব, অনেক বেড়ে যায়, সে কারণে তখন ওই রিঅ্যাকশনটা হয়। আর প্রেগন্যান্সির সময় যেহেতু আমরা জানো, মেডিকেল স্টুডেন্টরা জানে যে একটা আমাদের শরীরে যে ওদের শরীরে যে হরমোনাল যে এটা হয় অল্টারেশনস, ইমব্যালেন্স বা অল্টারেশন, মানে এস্ট্রোজেন প্রজেস্টেরন বেড়ে যায়, এস্ট্রাডিওল বেড়ে যায়, যে কারণে মেয়েদের তখন শরীরের মধ্যে তার ভাস্কুলারিটি বেড়ে যায়, বিশেষ করে পেরিফেরাল ভাস্কুলার যেগুলো আমাদের জিঞ্জিভা হচ্ছে একটা মার্কার আমাদের বডির, আমাদের যে গাম, এটা মার্কার, রোগ নির্ণয়ের যে একটা মার্কার মনে করতে পারো তোমরা, যে আমরা যখনই কোনো ডেন্টিস্ট কোনো মুখ পেশেন্ট হা করবে, সে বুঝতে পারবে যে এই পুরুষ বা এই মহিলাটা সে কি সুস্থ না অসুস্থ, মানে শারীরিক দিক থেকে, শুধু মুখের কথা বলছি না। কাজে আমাদের মাড়িকে আমাদের পড়া শিখতে হবে, উই হ্যাভ টু রিড দা আওয়ার গামস, যে গামের মধ্যে আমাদের অনেক রকমের মার্কার তাই দেখলে বোঝা যায়, কারণ গাম খুব ডেলিকেট, ছোট্ট একটু জায়গা, 1 মিলিমিটার অনলি, ফ্রি জিঞ্জিভা, এটা জিঞ্জিভা আনাদার 1 মিলিমিটার, এর মধ্যে দিয়ে কিন্তু অনেক কিছু প্রকাশিত হয়, যে মাড়ি দেখলে বোঝা যায় কি অ্যানিমিয়াতে ভুগছে, কি জন্ডিসে ভুগছে, এর কি ডায়াবেটিস আছে, এর কি কোন হরমোনাল চেঞ্জ হচ্ছে। যেমন পিউবার্টি আর প্রেগন্যান্সি দুইটা কন্ডিশন যেখানে আমাদের হরমোনাল অল্টারেশন বডিতে হয়, তখন কিন্তু আলটিমেটলি পেরিফেরাল ভাস্কুলারিটি বেড়ে যায়, আর পেরিফেরাল ভাস্কুলারিটি যখন বাড়ে তখন জিঞ্জিভাটা লাল হয়ে ওঠে, তখন মনে হয় যে জিঞ্জিভাইটিস, আসলে জিঞ্জিভাইটিস না, এটা হচ্ছে অল্টারেশন অফ দ্য হরমোনাল চেঞ্জেস, যেটা আমাদের শরীরের জন্য ওই জিঞ্জিভাটা একটু ফুলে ওঠে, ইডেমাটাইস দেখা যায়, লালচে দেখা যায়। তখন হয় কি, একটু ওই যেহেতু প্রেগন্যান্ট মহিলারা অসুস্থ থাকে, ঠিক মতো ব্রাশ করতে পারে না, তখন হয় কি আরো বেশি প্লাক জমা হয়। তো হরমোনাল যে চেঞ্জ, এটা তো একটা কারণ, ওখানে অলরেডি ইনফ্লামে একটু হয়েছে, আর সঙ্গে প্লাক যদি বেশি জমা হয় তখন বেশি ব্যাকটেরিয়া থাকে, তখন বেশি রোগ তৈরি করে। এই জন্যই মহিলাদেরকে বিশেষ করে যে আমাদের একটা ক্যাম্পেইনে যাওয়া দরকার, বিশেষ করে বাংলাদেশের ডেন্টাল সোসাইটিকে অনুরোধ করবো, তারা যদি এবারে ক্যাম্পেইন তৈরি করে, স্লোগান তৈরি করতে পারে যে মহিলাদেরকে প্রেগন্যান্ট অবস্থা অবশ্যই ডেন্টিস্ট যেতে হবে, তো সেটা রুরাল পর্যায়ে আমাদের ইউনিয়ন হেলথ কমপ্লেক্স আছে, আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, সেখানে তারা রেগুলার ডেন্টিস্ট ভিজিট করে তারা পরামর্শ নিতে পারে কিভাবে দাঁতের যত্ন নিতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ।
এবং মহিলাদেরকেও যারা প্রেগনেন্ট যারা আমাদের এটা শুনছেন, যারা সরাসরি শুনছেন এবং যারা পরবর্তী দেখবেন, তারাও দয়া করে আপনাদের মানুষকে বলবেন, বিশেষ করে মহিলা যারা প্রেগনেন্ট হচ্ছে তারা যেন অবশ্যই কেয়ার নেন যে আমার দাঁতের ঠিক রাখতে হবে, কারণ এটা যদি ঠিক না রাখে তাহলে ওই মাড়ির রোগ তৈরি হলে আমাদের তাদের শরীরের মধ্যে ওই বিশেষ করে প্রিম্যাচিউর বেবি হতে পারে, লো বার্থ ওয়েট বেবি। 25 কিলোগ্রাম গ্রামের নিচে যে বাচ্চা লো বার্থ ওয়েট বলি আমরা, 2500 মানে 2 কিলো 2.5 কিলো যে বেবি, তার চেয়ে বেশি হলে নর্মাল বলবো আমরা। 2.5 কিলোর যে নিচে যে বেবি, লো বার্থ ওয়েট বেবি হওয়ার সম্ভাবনা একদম প্রবল, যাদের পেরিওডাল ডিজিজ যে মহিলাদের, তারা ট্রিটমেন্ট করা হয় নাই। আর প্রিম্যাচিউর ডেলিভারি, আর্লি ডেলিভারি যেতে পারে বিফোর ডেট অফ ইডিডি, অথবা হতে পারে প্রি এক্লামশিয়া, খিচুনি, বাচ্চা জন্ম হওয়ার আগে খিচুনি অনেক মহিলায় ভোগে, এগুলো সব পেরিওডাল ডিজিজের সঙ্গে যুক্ত, মানে মাড়ি রোগের সঙ্গে যুক্ত। এই জন্যই আমি খুব গুরুত্ব দিব, ডেন্টাল সোসাইটিকে অনুরোধ করবো, আমাদের বিভিন্ন প্রফেশনাল বাংলাদেশে আছেন যারা এই কাজ করছেন, বা আমাদের দাঁত ও মুখের স্বাস্থ্য নিয়ে আমাদের বিভিন্ন অর্গানাইজেশন, তারাও যেন এই ব্যাপারে ক্যাম্পেইন হিসেবে নেন যে আমাদের বিশেষ করে যারা প্রেগন্যান্সি আসবে তারা যেন ডেন্টিস্টের ভিজিটে যান, এবং ওরাল হাইজিন কেয়ারটা কিভাবে মেনটেন করে তারা যেন সেটা রেগুলার করেন। এবং আমাদের উপজেলা লেভেলে, ইউনিয়ন কমপ্লেক্সে, থানা লেভেলে যে আমাদের যে স্বাস্থ্য আছে, তারা যেন অন্তত এই ধরনের ব্যাপারগুলো তারা করে, এবং তাদের ট্রেনিং এর ব্যবস্থা যেন আমাদের সেন্ট্রালি হয়, যে ওই ডেন্টিস্ট এবং এমবিবিএস ডক্টর যারা প্রেগন্যান্ট, বিশেষ করে মাদার কেয়ার, চাইল্ড কেয়ার অ্যান্ড ডেন্টিস্ট্রি একসঙ্গে মিলে একটা কম্বাইন্ড একটা ইউনিটের মধ্যে যেন কাজ করতে পারে আমাদের মাতৃ স্বাস্থ্য, বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে। সেই জন্য আমার অনুরোধ থাকবে আজকের এই বিশেষ ওরাল হেলথ ডেতে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। আশা করছি এই প্রোগ্রাম দেখার পর আমাদের মায়েরা অনেক বেশি সচেতন হতে পারবেন, যেহেতু আমরা তাদের বাচ্চা এবং একজন প্রেগনেন্ট ওমেনকে কিভাবে, কতটুকু সচেতন হতে হবে সেই বিষয়ে আপনি আমাদেরকে বলছেন। এখন আমি আর একটু ডক্টর সরোয়ার স্যারের কাছে যাব। স্যার, খাবার দাবারের সাথে হচ্ছে আমাদের ডেন্টাল ওরাল যে হেলথ আছে সেটার একটা সম্পর্ক আছে, তো আমি জানতে চাচ্ছি কোন কোন ভিটামিন জাতীয় খাবারের অভাবে আমাদের দাঁতের সমস্যাগুলো হয়, বা আমরা আমাদের মুখ ও দাঁত সুরক্ষিত রাখার জন্য কোন কোন ভিটামিন জাতীয় খাবারগুলা খাবো, বা কি ধরনের খাবারগুলা বেশি করে খাবো, এই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ। আমি ভিটামিন রিলেটেড কথা বলার আগে জাহিদ একটা কথা বলেছে যে আমাদের ওই এসেনশিয়াল হেলথের সঙ্গে আমাদের এটাকে মার্চ করার যে বিষয়টুকু, আসলে আমাদের তো একটা যে আমাদের হেলথ পলিসি একটা আছে, যেটা হলো 2011-তে আমাদের ন্যাশনাল হেলথ পলিসি আছে, বাট উই হ্যাভ নো ওরাল হেলথ পলিসি অর ওরাল হেলথ অ্যাক্টিভিটিস। কিন্তু সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওরাল হেলথ পলিসি তৈরি করার জন্য এনসিডিসি, দ্যাট ইজ নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের সঙ্গে সহায়তায় আমরা একটা ওরাল হেলথ পলিসির খসড়া একটা তৈরি করতে পেরেছি। এখন সেটা এখন মানে চূড়ান্ত পর্যায়ে যাওয়ার অপেক্ষায়, দেখা যাক যদি সেখানে আসে তাহলে আমরা এই যে কম্পোনেন্ট গুলো, এই যে মানে এই মাতৃত্বকালীন কম্পোনেন্ট, শিশুদের দন্ত সেবা, আরেকটা জিনিস কিন্তু আমরা এড়িয়ে যাচ্ছি, দ্যাট ইজ দ্য জেরিয়াট্রিক। কারণ ওই সময় আমাদের যত্ন কিন্তু জাস্ট একটা বাচ্চা জন্ম নিলে যেমন যত্নের প্রয়োজন পড়ে, আরেকটা যত্ন কিন্তু দরকার পড়ে জেরিয়াট্রিক্সে। কারণ বাচ্চারা তখন তো আমরা দুধ দিয়ে বা তরল খাবার দিয়ে ওদেরকে রাখতে পারি, এক্স্যাক্টলি যখন জেরিয়াট্রিক পর্যায়ে চলে যায় তখন কিন্তু তাদেরকে তরল খাবারের পাশাপাশি আমাদের সলিড ফুডও দিতে হয়। সেই ভিটামিন সংক্রান্ত জিনিসগুলো যদি আমরা বলি, কি কি খাবারের সঙ্গে আমাদের দাঁতের সঙ্গে, আমরা 1 নম্বর বলবো ভিটামিন সি। প্রথম আসবে ভিটামিন সি লাগবে, ভিটামিন ডি লাগবে, ভিটামিন এও লাগবে, অর্থাৎ এডেক আমরা যাকে বলি সে এডেক পুরোটাই লাগবে। নট অনলি দ্যাট, যে আমরা এগুলো খেলে তো দাঁতের স্বাস্থ্য যদি ঠিক না হয়, ভিটামিন সির অভাবে যদি আমার স্কার্বি হয়, মাড়ি যদি দুর্বল হয়ে যায়, দাঁতই যদি নড়ে পড়ে যায়, আমি খাবো কি? আবার যদি ভিটামিন সি দিয়ে আমি স্কার্বি ঠিক করলাম, ভিটামিন ডির অভাবে দাঁতের এনামেল অর্গান বা ডেন্টিনাল টিউবুলস এগুলা শক্ত সমর্থ হলো না, দাঁত বিটিল হয়ে চলে গেল, লাভ কি? অতএব আমাকে প্রত্যেকটাই আনুপাতিক হারে একইভাবে ভিটামিন সি, ডি, ই আমরা এগুলো খাবো। এখন কোথায় কোথায় পাবো? একটা জিনিস বললে এটা শুনতে একটু অন্যরকম লাগবে, যে ভিটামিন সি সবচেয়ে ভালো সোর্স কাঁচামরিচ। একটা কাঁচামরিচ 470 মাইক্রোগ্রাম ভিটামিন সি দেয়, ওয়ারেস আমার 10টা কমলা লেবু কিন্তু তা দেয় না। সো দ্যাট কাঁচামরিচ যদি একজন সকালে দুপুরে রাত্রে একটা করে কাঁচামরিচ খেতে পারে, তাহলে কিন্তু তার ভিটামিন সির অভাব পূরণ হয়। কিন্তু এই কাঁচামরিচের ঝাল কিন্তু ওরাল ক্যাভিটির
আপার পোর্শনেই বিদ্যমান, আমাদের এসোফেগাসে কিন্তু সেটা কোনো ইফেক্ট নাই। কিন্তু শুকনা মরিচ যদি হয় তাহলে কিন্তু সেটা আবার এসোফেগাস থেকে নিয়ে আমার ইন্টেস্টাইন মানে একদম অ্যানাস পর্যন্ত ইট উইল ক্রিয়েট এ প্রবলেম। কিন্তু কাঁচা মরিচে সেটা নাই। কিন্তু কাঁচা মরিচের ঝালের জন্য আমরা সেটাকে অ্যাভয়েড করি। কিন্তু তারপরেও আমি বলবো যদি কাঁচা মরিচ কিন্তু একটা ফ্যাক্টর ভিটামিন সির জন্য। তারপরে আমরা যেমন ফ্লোরাইড, আরেকটা জিনিস কিন্তু আমাদের একটা মিনারেল আছে তাদের জন্য ফ্লোরাইড দরকার পড়ে। আর আমাদের দেশে এমন কোনো ফুড নাই যে ফ্লোরাইড নাই। আমরা চা খাই না, চায় কিন্তু ফ্লোরাইড আছে। বাঁধাকপি খাই, ফুল অফ ফ্লোরাইড। এই কারণে আমাদের দেশে ফ্লোরাইডের এক্সট্রা ফ্লোরিডেশন দরকার পড়ে না। বিশেষ করে আমি আমার একটা রিসার্চ পেপার আছে যেটা 2011-তে জার্মানিতে পাবলিশড, একটা মনোগ্রাফের একটা চ্যাপ্টার আছে অ্যাবাউট ফ্লোরাইড। সেখানে কিন্তু আমরা সাতক্ষীরাতে, নড়াইলে কিছু জায়গায় আমরা স্টাডি করে মানে পানি পরীক্ষা করে দেখেছি যে অত্যাধিক ফ্লোরাইড, এবং সেখানে বাস্তবিকই কিছু ফ্লোরোসিস রোগী পাওয়া গেছে, অ্যাজ ওয়েল এজ ডেন্টাল ফ্লোরোসিস অ্যালং উইথ স্কেলিটাল ফ্লোরোসিস। যে কারণে আমরা ওই পেপারটাকে পাবলিশ করেছি যে আমাদের ওই অঞ্চলে ফ্লোরাইড যুক্ত পেস্ট যেন ব্যবহার করতে না দেওয়া হয়। এক্স্যাক্টলি সারা ওয়ার্ল্ডে কিন্তু ফ্লোরাইড অলরেডি 39 কান্ট্রি ব্যান, অ্যাজ ওয়েল এজ ইন্ডিয়াতে কিছু কিছু রাজ্যে কিন্তু ব্যান করা আছে। কাজে আমাদের এই ফ্লোরাইডের ব্যাপারে একটু চিন্তা করতে হবে, বিকজ এটা হচ্ছে শাকের করাত, যেতেও কাটে আসতেও কাটে। আমাদের ফ্লোরাইডও দরকার, ভিটামিন এ দরকার, ডি দরকার। অতএব এগুলো সমৃদ্ধ খাবার যেগুলো আছে সেগুলো অবশ্যই খেতে হবে। বিশেষ করে যখন জেরিয়াট্রিক পিপলে চলে যায়, অর্থাৎ যখন মুখে দাঁত থাকে না, তখন যদি বলা হয় ফুটবল বলতে ও বলবে বল, মানে উচ্চারণই হবে না। অত ডাকছে জাহিদকে, ওর কি জাহিদকে ডাকছে না শহীদকে ডাকছে বোঝা যাবে না, দেখা যাচ্ছে ডাকলো জাহিদকে, রিপ্লাই দিবে শহীদে। মানে এই যে জিনিসগুলো ঘটে, যাতে এগুলো না ঘটে আমাকে ওই দিকটাও, ওই যত্নের দিকেও আসতে হবে। যে আমাদের শিশু, আমি যেমন শিশু দন্ত বিভাগে আছি, অ্যাজ ওয়েল এজ শিশুর সঙ্গে যদি আমি কম্পেয়ার করি জেরিয়াট্রিক্স, অলমোস্ট কিন্তু দাঁতের সংখ্যা যেমন এই কি বলবো 6 মাস আগে বাচ্চার মুখে দাঁত থাকে না, আবার দেখা যায় যে 90-র পরে মুখে দাঁত থাকে না। কিন্তু সেই জায়গায় আমরা কি করি? প্রোস্টোডন্টিস্ট লাগাই, ইমপ্লান্টোলজিস্ট দেই, যারা ইফোর্ড করতে পারে। তার মানেটা কি? তার নিউট্রিশনটাকে ধরে রাখার জন্য। আর বাচ্চাদের বেলায় দাঁত নাই, ওরাল হাইজিনটা মেনটেন করো, নিউট্রিটিভ ফুড আমরা লিকুইড আকারে খাওয়াই, অর্থাৎ তার বডি গ্রোথের যা যা দরকার সেগুলো করি। ধন্যবাদ রুমকি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি আরেকটু ডক্টর অনুপম পোদ্দার স্যারের কাছে যাব। স্যার মাড়ির সমস্যা নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন। তো আমি জানতে চাচ্ছি যে আমরা দাঁত ও মাড়ির সমস্যায় হচ্ছে মাউথ ওয়াশ এবং ডেন্টাল ফ্লস এগুলাও ব্যবহার করে থাকি টুথব্রাশিং এর পাশাপাশি। তো স্যার আমি জানতে চাচ্ছি যে অনেকে আছে যে অনেক মাস ব্যাপী একই জিনিস ব্যবহার করছে, 6 মাস 1 বছর, মানে প্রতিদিনই তারা ব্যবহার করছে মাউথ ওয়াশ ডেন্টাল ফ্লস। তো স্যার এই বিষয়গুলো আসলে কি প্রতিদিন ব্যবহার করার জিনিস, নাকি এগুলো ব্যবহারের নিয়ম কি কি আছে, বা কত বছর বয়স থেকে আমরা আসলে এগুলো ব্যবহার করা উচিত, সে সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে আমার কথা? আচ্ছা, জি থ্যাংক স্যার। ইউ। যে আসলে তোমার যে কোশ্চেনটা করেছো সেটা অনেক যোগ্য উপযোগী, বা আমাদের কারেন্টলি এটা খুব দরকারি একটা টপিক। আসলে আমরা যদি বলি যে আমরা যে প্লাক কন্ট্রোল যে মেথড গুলা কি কি, সেই ক্ষেত্রে আমরা যে প্রথম যেটা বলি সেটা হলো ডেন্টাল ব্রাশ, তারপর হচ্ছে ডেন্টাল ক্লিনিং এইডস, তারপরে বলি আমরা অ্যাডজাংটিভ কেয়ার, তারপরে বলি আমরা মেসেজ। এই চারটা হচ্ছে আমাদের মেকানিক্যাল ডিভাইস অফ দ্য প্লাক কন্ট্রোল। এটা হচ্ছে মেকানিক্যাল ডিভাইস অফ দ্য প্লাক কন্ট্রোল। সেই ডেন্টাল ব্রাশের মধ্যে আবার আছে তোমার কিছু আছে ম্যানুয়াল টুথব্রাশ, আবার কেউ আছে পাওয়ার টুথব্রাশ বা ইলেকট্রিক্যাল টুথব্রাশ। বা ইন্টারডেন্টাল ক্লিনিং এইডস এর মধ্যে তোমার আছে ডেন্টাল ফ্লস বা ইন্টারডেন্টাল ব্রাশ বা ওডেন বা রাবার টিপস, এগুলো আছে। বা অ্যাডজাংটিভ কেয়ারের মধ্যে আছে ডেন্টাল ইরিগেশন ডিভাইস বা টাং স্ক্রেপার, ডেন্টিফ্রিসেস, জাস্ট লাইক দিস। তো এখন আরেকটা হচ্ছে তোমার কেমিক্যাল প্লাক কন্ট্রোল। সে কেমিক্যাল প্লাক কন্ট্রোলের মধ্যে যেটা মেইনলি আমরা ইউজ করি সেটা হলো আমাদের বিভিন্ন ধরনের মাউথ ওয়াশ। সে মাউথ ওয়াশ বাজারে বিভিন্ন ধরনের মাউথ ওয়াশ পাওয়া যায়,
সেটাকে ক্লারিফাই করা হয়। কিছু কিছু আছে অ্যান্টি মাইক্রোবিয়াল মাউথ ওয়াশ, আবার কিছু 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 আছে তোমার ফ্লোরাইডেটেড মাউথ ওয়াশ, কিছু কিছু আছে আছে বিভিন্ন এসেনশিয়াল অয়েল জাতীয় মাউথ ওয়াশ। তো আমাদের আসলে এগুলা তো নির্ভর করে যে আমাদের প্রয়োজনটা কি সেটার উপরে। তো আমাদের যে আমরা যদি ডেন্টাল ফ্লসের কথা যদি বলতে চাই, ডেন্টাল ফ্লস আমরা কেন ইউজ করি? ডেন্টাল ফ্লসটা ইউজ করি আমরা যখন আমরা দাঁত ব্রাশ করি। ব্রাশ করলে আমাদের এই দাঁতের ব্রাশের সময় আমাদের এই তোমার দাঁতের প্রত্যেকটা সারফেসে ব্রাশ প্রবেশ করে না। বিশেষ করে আমাদের ইন্টারপ্রক্সিমাল সারফেস বা ইন্টারডেন্টাল প্রক্সিমাল সারফেস আছে, সেই প্রক্সিমাল সারফেসে আমাদের ইউজুয়ালি আমাদের ব্রাশের ব্রিসেলগুলো যায় না। সেক্ষেত্রে দেখা যায় প্রক্সিমাল সারফেসে আমাদের ক্যারিজ হওয়ার ইনফেকশন হয়ে ওখানে ক্যারিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে আমরা যদি অন্তত পক্ষে ব্রাশ যদি আমি 2 বারে করি, অন্তত পক্ষে আমাদের ডেন্টাল ফ্লসিং রাত্রে অথবা শোয়ার আগে আমাদের 1 বার করে ডেন্টাল ফ্লসিং করা উচিত। ডেন্টাল ফ্লসিং করলে আমাদের প্রক্সিমাল সারফেসে আমাদের যদি ফুড ইনফেকশন না হয়, তাহলে আমাদের ডেন্টাল ক্যারিজের হওয়ার প্রবণতাটা অনেক কমে যাবে। সেক্ষেত্রে আমি বলবো যে এই ডেন্টাল যে ফ্লসিংটা, সেই ফ্লসিংটা এটা সবসময়ের জন্য করা যেতে পারে। করলে সেটা অবশ্যই অবশ্যই ভালো, সেটা কোনো সময় খারাপ না। কারণ হলো আমাদের অবশ্যই অবশ্যই ইন্টারডেন্টাল সারফেস বা ইন্টারপ্রক্সিমাল সারফেসটা আমাদের পরিষ্কার রাখতে হবে। কিন্তু দাঁত যেহেতু দাঁত ব্রাশ করে সেই ব্রাশটা প্রত্যেকটা সারফেস ঠিক মতো প্রবেশ করবে না। নাম্বার 2 হচ্ছে মাউথ ওয়াশ। মাউথ ওয়াশটা ইউজুয়ালি আমাদের এটা হলো মানে 12 বছরের নিচে শিশুদের এই মাউথ ওয়াশটা ব্যবহার করা যায় না। আমরা মাউথ ওয়াশ ব্যবহার করতে পারি 12 বছরের উপরে যে কোনো সময়, মানে 12 বছরের উপরে বয়সী মানে লোকদের আমরা এটা ইউজ করতে পারি। এটা যে কোনো সময় ধরেই আমরা করতে পারি, সেক্ষেত্রে আমাদের কোনো বাধ্যবাধকতা নাই। তবে একটা কথা আছে যে কোন ধরনের মাউথ ওয়াশটা আমরা ইউজ করবো, যদি সেটা মানে আমাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে। আমাদের যে অ্যাজ এ হোল যে ব্যবহার করতে হবে তা না। যদি আমরা মনে করি যে আমাদের যদি কোনো ধরনের মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিস বেশি থাকে, যেমন যদি দেখা যায় আমাদের যদি ইনফ্লামেশন বেশি থাকে বা জিঞ্জিভাইটিস থাকে, সেক্ষেত্রে আমাদের মাউথ ওয়াশটা ইউজ করলে আমাদের সেখান থেকে আমরা মানে ইনফেক্টিভ টেন্ডেন্সিটা বা ইনফেকশনের টেন্ডেন্সিটা কমে যেতে পারে। সেক্ষেত্রে আমরা যখন ইনফেকশনের থাকে তখন আমরা মাউথ ওয়াশটা ইউজ করতে পারি। আর হচ্ছে যেমন আরেকটা হচ্ছে তোমার সেটা হলো অ্যান্টিমাইক্রোবিয়াল মাউথ ওয়াশ হচ্ছে তোমার ক্লোরোক্সিডিন। এই ক্লোরোক্সিডিন বা প্রোপিলিন আয়োডিন সমৃদ্ধ মাউথ ওয়াশ আছে, সেটা আমরা ইউজ করতে পারি। তবে করোনাকালীন সময়ে আমাদের এই প্রোপিলিন আয়োডিন এবং ক্লোরোক্সিডিনের উপরেই বেশি জোর দেওয়া হচ্ছে। আমাদের এই দুইটা বলা হচ্ছে যে করোনার সময় আমাদের এই মাউথ ওয়াশটা আমাদের মুখের যে আমাদের যে করোনার যে জীবাণুর যে উপস্থিতি, এটা 3 to 4 আওয়ার্স আমাদের সেটা রক্ষা করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের এই মানে আমাদের ওরাল মানে ট্রিটমেন্টের সময় যে ডেন্টিস্টরা এবং এবং রুগীরা যদি আমরা রুগীর প্রসিডিউর করার আগে যদি আমরা তাদের পরামর্শ দিই যে তারা মাউথ ওয়াশ ব্যবহার করে আসতে, এই ক্লোরোক্সিন জাতীয় মাউথ ওয়াশ বা প্রোপিলিন আয়োডিন মাউথ ওয়াশ মানে নির্দিষ্ট পার্সেন্টেজে যেটা আমরা ব্যবহার করে থাকি, সেই পার্সেন্টেজ ব্যবহার করে আসলে আমাদের করোনা থেকেও আমরা রক্ষা পেতে পারি। এবং আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি ফ্লুইডের ঘাটতি থাকে, সেক্ষেত্রে আমাদের ফ্লুইডেটেড মাউথ ওয়াশও বাজারে পাওয়া যায়। সেক্ষেত্রে যদি আমরা মনে করি যে ফ্লুইডের ঘাটতি থাকে, সেক্ষেত্রে আমরা এই ফ্লুইডেটেড মাউথ ওয়াশও ইউজ করতে পারি। তবে কোনোটাই এই মাউথ ওয়াশ মানে অ্যাকর্ডিং টু নেসেসিটি ব্যবহার করা ভালো। আর যদি আবার দেখা গেল যে যদি আবার ফ্লুইডেটেড মাউথ ওয়াশ যদি বেশি ইউজ করি, তাহলে আমরা ফ্লুরোসিস হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। সেজন্য আমরা বলছি যে কোনো জিনিসই বেশি ব্যবহার করা যৌক্তিকতা নাই। প্রয়োজন হলে প্রয়োজন অনুসারে আমাদের ব্যবহার করা উচিত। তবে ফ্লসিং যেটা, সেটা আমরা ইউজুয়ালি সবসময়ের জন্য ব্যবহার করতে পারি, কারণ ফ্লসিং একটা ভালো জিনিস, যাতে আমাদের ইন্টারপ্রক্সিমাল সারফেসটা ক্লিন থাকে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আপনার কাছে আমি আরেকটু জানতে চাই, যেহেতু স্যার আপনি আমাদের সাথে একটু পরে জয়েন করেছেন, স্যার আমি জানতে চাই যেহেতু আজকে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে, তো আমি এ বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম বাংলাদেশের জনগণের জন্য মৌলিক ওরাল স্বাস্থ্য সেবা নিশ্চিতে কি কি বাধাগ্রস্ত হই, আমরা বাধাপ্রাপ্ত হই, কি কি বাধা আমাদের সামনে আসলে আসে, এ বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ এটা মানে সমযোগী কোশ্চেন করার জন্য। আসলে বাধা যদি বলি, সে বাধাটা আমাদের মানে এটা সরকারি তরফ থেকেও হতে পারে, বেসরকারি তরফ থেকে হতে পারে। কারণ আমাদের আমাদের যে ওরাল হেলথ পলিসি, এটা আমাদের তৈরি করবে কে? ওরাল তৈরি করে গভর্নমেন্ট, এবং সেই গভর্নমেন্ট
তার এজেন্সির মাধ্যমে অথবা বেসরকারি ভাবে এটা বাস্তবায়ন হয়। আমাদের দেশে আজ পর্যন্ত কোনো ওরাল হেলথ পলিসি নাই বা ওরাল হেলথ পলিসি তৈরি হয় নাই। তবে 2017 সালের পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমাদের একটা এনসিডিসি একটা ব্রাঞ্চ আছে এনসিডিসি, সেই এনসিডিসির মাধ্যমে আমাদের ওরাল হেলথ একটা কম্পোনেন্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেখানে কিছু বাজেট দেওয়া হয়েছে। সেই বাজেটের মাধ্যমে আমাদের ওরাল হেলথ মানে ওরাল হেলথের বিভিন্ন প্রোগ্রাম আমরা করে আসতেছি আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল শাখা। বাট আমাদের যদি ওরাল হেলথ পলিসি না থাকে তাহলে এটা আমাদের বাস্তবায়নটা একটু কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বর্তমান সরকার বা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এর ওরাল হেলথ পলিসির জন্য কাজ করে যাচ্ছে এবং খুব শীঘ্রই আমরা হয়তোবা ওরাল হেলথ একটা পলিসি পাবো। জিনিসটা হলো আমাদের এই যে ওরাল হেলথ পলিসি না থাকার কারণে আমরা সেটা গভর্নমেন্ট তরফ থেকে কোনো মানে কোনো প্রোগ্রাম না থাকার কারণে বা কোনো পলিসি না থাকার কারণে আমরা বেসরকারি যারা আমার সংগঠন আছে, বিশেষ করে আমাদের ন্যাশনাল সংগঠন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সহ বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রফেশনাল সংগঠন আছে যারা ডেন্টাল হেলথ নিয়ে বা ডেন্টাল বিভিন্ন সায়েন্টিফিক সেমিনার বা বিভিন্ন ধরনের জনসচেতনমূলক প্রোগ্রাম, ডেন্টাল ক্যাম্প, এই জাতীয় প্রোগ্রামগুলা যারা ব্যক্তি উদ্যোগে করে আসতেছে, বাট জনসচেতনমূলক ভাবে কোনো কর্মসূচি সরকারের পক্ষ থেকে না নেওয়ার কারণে আমরা এগোতে পারছি না। তারপরে হচ্ছে এই একটা প্রতিবন্ধকতা। তারপর একটা প্রতিবন্ধকতা হলো যে আমাদের ডেন্টাল সার্জনের মানে এলাকাতে আমাদের গ্রামে গঞ্জে বা আমাদের উপজেলা লেভেলে ডেন্টাল সার্জনের স্বল্পতা, এই স্বল্পতার কারণে আমাদের দেখা যাচ্ছে যে আমার প্রতিটা উপজেলায় একজন করে ডেন্টাল সার্জন পোস্টিং আছে। সেখানে আমাদের যেখানে 4 লাখ 5 লাখ লোকের একটা উপজেলা, সেই উপজেলায় একটা ডেন্টাল সার্জন কিভাবে এই সারা মানে দেশের প্রতিটা উপজেলার 4-5 লাখ লোকের সেবা দেবে? এটা হলো গভর্নমেন্টকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের বিশেষ করে আমাদের উপজেলা লেভেলে একজন করে না দিয়ে বিশেষ করে 2 বা 3 জন করে ডেন্টাল সার্জন দিলে অত্র উপজেলায় সাধারণ জনগণ ওরাল হেলথ সম্বন্ধে, ওরাল হেলথের মানে ডেন্টাল চিকিৎসা সেবা প্লাস ওরাল হাইজিন সম্বন্ধে পরামর্শ পাবে এবং আমাদের যে আজকে যে সমস্যা, আমাদের যে সমস্যা বলতেছি যে আমরা প্রাইমারি হেলথ কেয়ার, আমাদের প্রাইমারি ডেন্টাল হেলথ কেয়ার সম্বন্ধে আমাদের যে অনভিজ্ঞতা বা আমাদের যে জনগণের সেবা পাওয়ার যে সেবা পাচ্ছে না, এই সম্বন্ধে অনেকটা উপকার হবে। এখন আমাদের কথা হলো, আরেকটা কথা হলো যে গ্রামে কোয়াকের দূরত্ব। এই কোয়াকের দূরত্বের কারণে আমাদের জনগণ স্বল্প মূল্যে চিকিৎসা পাওয়ার জন্য কোয়াকের কাছে যায় এবং কোয়াক এই মানে স্বাস্থ্য সচেতনতা সম্বন্ধে বা ওরাল স্বাস্থ্য সচেতনতা সম্বন্ধে মোটেও মানে তারা ধারণা নাই তাদের, এবং তারা যে ধরনের চিকিৎসা দেয় সেটা বরঞ্চ আর আমাদের ওরাল হাইজিনকে আরো মানে ডেটেরিয়েট করে বা ওরাল হাইজিনে আরো মানে তোমার খারাপ করে দেয়। সেক্ষেত্রে আমরা বলি যে এই কোয়াকের চিকিৎসার কারণেও আমাদের এই মানে তোমার এই স্বাস্থ্য যে আমাদের মানে তোমার মানে ওরাল হেলথে যে আমাদের স্বাস্থ্য সচেতনতা বলো বা স্বাস্থ্য মানে ট্রিটমেন্টের ঘাটতি বলো, যেটাই বলো, আমরা সেই জিনিসগুলা করতে পারছি না, এটা বাধাপ্রাপ্ত হইতেছে। তো আমরা মনে করি যে সরকার যদি পলিসি নির্ধারণ করে এবং গ্রামে গঞ্জে যদি মানে সঠিকভাবে ডাক্তারের পোস্টিং দেয় এবং কোয়াক নির্মূলে এগিয়ে আসে, তাহলে আমরা মনে করি যথাযথ ওরাল হেলথ স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে, মানুষের মৌলিক ওরাল স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে। এইগুলো আমাদের প্রাধান্য দিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আমরা আজকের অনুষ্ঠানের একদমই শেষের দিকে, আমি 3 জন স্যারের কাছেই একটু করে যাব জানতে যে আমাদের জনগণের মুখ ও দাঁতের যত্নে যদি আপনারা কোনো পরামর্শ দিয়ে থাকেন, মানে কি পরামর্শ দিবেন স্যারদের কাছে জানতে চাই। প্রথমেই আমি যাচ্ছি ডক্টর সরোয়ার স্যারের কাছে, AFM সরোয়ার স্যার। স্যার একটু যদি আমাদের পরামর্শ দিতেন দাঁতের যত্নে। ধন্যবাদ। পরামর্শ তো একটাই, ওই আমাদের জলিল স্যারের প্রসঙ্গই আসে মামাকু, যে আমাদের মাজন মালিশ কুলি, দ্যাট ইজ রেগুলার ব্রাশ। এবং আরেকটা জিনিস হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ না করে জাস্ট কুলি করে নাস্তা টাস্তা খেয়ে ব্রাশ করি, তারপর আমরা বাইরে যাই, কাজ করি, যাই করি, খাওয়া দাওয়া করি, আবার এসে প্রতিবার খাওয়ার পরে অন্তত কুলি করি, লাস্ট অফ অল রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পুনরায় ব্রাশ,
এবং কুলি। আর একটা জিনিস যেটা হচ্ছে যে এই যে মাউথ ওয়াশ নিয়ে এত কথা হচ্ছে, আমি যদি কোনোভাবে কোনো মাউথ ওয়াশে আমি এফোর্ড করতে না পারি, হয়তো আমার সেই সামর্থ্য নাই, হতে পারে না আমার ওই সামর্থ্য নাই যে একটা মাউথ ওয়াশ আমি কিনে ইউজ করব। ওকে, নো নিড অফ এনি মাউথ ওয়াশ। সিম্পল একটু পানি গরম করব, তাতে 1 চিমটি লবণ দিব। একটা ওয়ারেস যেভাবে আমরা বানাই ওইভাবে একটু গরম লবণ পানি দিয়ে কুলকুচা করে সে পানিটা খেয়ে ফেলবো। এতে করে দুটা কাজ হবে, লোকালি এবং সিস্টেমিক্যালি। যে কারণ কিছু ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্ড ব্যাকটেরিসাইডাল ইফেক্ট আছে লবণের। আমরা সাধারণত, আমি জানি না, আমাদের যে বাসায় যখন শিং মাছ কেনা হয়, শিং মাছ মারার জন্য কিন্তু লবণই যথেষ্ট। সো দ্যাট এত বড় একটা শিং মাছ যদি মরে যেতে পারে, দেয়ার আর সো মেনি ব্যাকটেরিয়াস, দে ডেফিনেটলি উইল বি ডাই। সো আমাদের কোনো মাউথ ওয়াশের প্রয়োজন পড়ে না যদি আমরা সিম্পল ওরাল স্যালাইন, দ্যাট ইজ কুসুম গরম পানিতে লবণ দিয়ে, কুসুম গরম পানিও বাদ দিলাম, শুধু লবণ পানি দিয়ে কুলি করলেও হবে। যে জিনিস আমরা পাই সি বিচে গেলে মানুষের দেখা যায় যে এই যে লবণ পানির জন্য অনেকটাই কিন্তু শারীরিকভাবে সুস্থ হয়। সো এটা কিন্তু একটা টিপস আমি মনে করি। আর আমাদের যে সবচেয়ে বড় জিনিস, যে আমাদের এই যে কোভিড সিচুয়েশন কিন্তু আরেকটা অন্তরায় এখন আমাদের এই প্রচারণায়। আমরা ফিজিক্যালি যেতে পারছি না, এই যে ভার্চুয়ালি আমরা কথা বলছি, কয়টা লোক এখন গ্রামে গঞ্জে আসছে এই ভার্চুয়ালি তাদের পক্ষে এটা অ্যাটেন্ড করা। এখন আমরা যদি আজকে যদি কোভিড সিচুয়েশন না থাকতো, প্যান্ডেমিক না হতো, তাহলে অবশ্যই আজকের দিনটা আমরা একযোগে সারা বাংলাদেশে কি আমরা ক্যাম্পেইন করতে পারতাম না? যেমন নাকি 1918 সালে ডেঙ্গু যখন মহামারী আকারে ছড়ালো, সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত একযোগে সমগ্র বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে ডেঙ্গু প্রতিরোধ প্রচারণা চালানো হয় নাই? আমরা কি করি নাই? আমরা ঢাকায় বিভিন্ন স্কুলে গিয়েছি 10টা 15টা ভাগে। একইভাবে আমরা কিন্তু এই একটা অন্তরায় আমাদের এইবারকার যে মুখ, যে বি প্রাউড অফ ইউর মাউথ, বাট নাও উই আর বি ওরিড অ্যাবাউট আওয়ার মাউথ টু ওপেন আওয়ার মাউথ, যে আমরা মাউথ ওপেন করছি ভার্চুয়ালি, নট ফিজিক্যালি। অতএব সর্বশেষ আবারও ধন্যবাদ দিচ্ছি এক্সিস ডেন্টালকে, ধন্যবাদ জাহিদকে, ধন্যবাদ অনুপম পোদ্দারকে এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ফাইনাল টিপস এটাই যে আমাদের নিজে সুস্থ থাকি, অপরকে সুস্থ থাকার জন্য উদ্বুদ্ধ করি, এবং নিজে যদি না করি আরেকজনকে বলবো কিভাবে? আমি নিজে সিগারেট খাই, আরেকজনকে আমি না করি কিভাবে যে আপনি সিগারেট খাবেন না? অতএব আমি আমার কাজটুকু করি, অপরকে বলি। অতএব ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এক্সিডেন্টাল স্কুলের পক্ষ থেকে। আমি এখন ডক্টর মোহাম্মদ জাহিদ হাসান স্যারের কাছে জানতে চাবো, আমাদেরকে যদি স্যার একটু পরামর্শ দেন এ ব্যাপারে, যদি স্যার কিছু বলেন। স্যার। ধন্যবাদ। সত্যি আজকে আলোচনাটা খুবই ফলপ্রসূ হয়েছে বলে মনে করি। সবাই আমরা গুরুত্বপূর্ণ আলোচনা সহজভাবে আমরা বলার চেষ্টা করেছি। যেহেতু এইটা দর্শক শুধু আমাদের ডেন্টাল স্টুডেন্ট বা ডেন্টাল কমিউনিটি নয়, হয়তো অনেক সাধারণ অনেকেই এই অনুষ্ঠান দেখবেন, তাদের তাতে আগ্রহ বাড়বে, মুখ ও দাঁতের সচেতনতা কি কি প্রয়োজন। তো আমি 2-3টা পয়েন্ট বলবো, যে সেটা একটা হচ্ছে যে আমাদের দাঁত কে সুস্থ রাখার জন্য আমাদের অবশ্যই টুথব্রাশ টুথপেস্ট ব্যবহার করতে হবে, এবং টুথপেস্টের মধ্যে ফ্লুরাইড থাকাটা খুব জরুরি নয়, কারণ যেহেতু ফ্লুরাইড বেশি হলে ফ্লোরোসিস হতে পারে। শুধু আমরা ফ্লুরাইড তাদেরকে দেব যাদের ডেন্টাল ক্যারিজের টেন্ডেন্সি বেশি, তাদেরকে ফ্লুরাইড যুক্ত টুথব্রাশ ব্যবহার করতে বলা হয়, এক। আর দুই হচ্ছে যারা সেন্সিটিভ আছে তারাও ফ্লুরাইড যুক্ত সেন্সিটিভ অ্যান্টি সেন্সিটিভ টুথপেস্ট ব্যবহার করতে পারে। তো টুথব্রাশ এবং টুথপেস্ট ব্যবহার করতে রাতে ঘুমাবার আগে, এটা না যে রাতে ভাত খাওয়ার পর ব্রাশ করলাম, না, অ্যাট বেড টাইম। এটা আমাদের কথা, অ্যাট বেড টাইম অবশ্যই ব্রাশ করতে হবে, ঘুমাবার ঠিক আগ মুহূর্তে ব্রাশ করে ঘুমিয়ে পড়ুন। তাতে আর মুখে আর কিছু না দিলে তাতে হবে কি, মুখের মধ্যে যে আমাদের একটা অ্যান্টিব্যাকটেরিয়া অ্যাকশন থাকবে, এবং মুখের মধ্যে আমাদের ব্যাকটেরিয়াগুলো, ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো মরে যাবে। তাতে আমাদের সকালে ঘুম থেকে উঠে, ওই যেটা সরোয়ার সাহেব বললেন যে আমাদের ঘুমের থেকে উঠে আমরা কুলি করে নাস্তা করবো, তার নাস্তা করে ব্রাশটা করে ফেলবো। সাধারণত আমরা 2বার করতে বলি ব্রাশ, যেহেতু ব্রাশিং এর টেকনিকটা জানা দরকার, যেটা আমাদের ডেন্টিস্টদের দায়িত্ব, যে তার পেশেন্টকে শেখানো কিভাবে দাঁত ব্রাশ করতে হবে। আমাদের কয়েকটা পদ্ধতি আপনারা জানেন, সেগুলো আপনারা ওই উপযুক্ত যার যেমন দাঁতের অ্যালাইনমেন্ট সে অনুযায়ী আমাদের ব্রাশিং পদ্ধতি শিখিয়ে দিতে হবে, ডেন্টিস্টদের দায়িত্ব এটা। সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতে ঘুমানোর আগে ব্রাশ করা, আর সকালে নাস্তা করার পর একবার ব্রাশ করা, আর খাওয়ার পরে অবশ্যই জোরে জোরে কুলি করতে হবে, আঙ্গুল দিয়ে মাড়িগুলোকে ম্যাসাজ করে দিতে হবে। এই যেটা আমাদের জলিল স্যারের সেই বিখ্যাত উক্তি মা মাকু মাজন মালিশ কুলে, যেটা সরোয়ার ভাই দুবারই বললেন, সেটা অবশ্যই আমাদের করতে হবে, সেটা আমাদের ঠিক করা খুবই প্রয়োজনীয়।
দ্বিতীয় কথা হচ্ছে যে মাউথ ওয়াশ। মাউথ ওয়াশটা আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করব, অপ্রয়োজনীয় নয়। কারণ যেহেতু আমাদের মুখের মধ্যে অনেক ব্যাকটেরিয়া যেগুলো আমাদের জন্য প্রয়োজনীয়, আমাদের খাবার হজম করতে সাহায্য করে, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গুলোকে তারা দমন করে রাখে, তারা তাদেরকে জায়গা দেয় না, তারা সেই জায়গাগুলো দখল করে রাখে। এই জন্য ওই ব্যাকটেরিয়া গুলোকে বাঁচিয়ে রাখতে হবে। আমি যখন মাউথ ওয়াশ ব্যবহার করি তখন কিন্তু সব ব্যাকটেরিয়া মারা যাবে, শুধু আমার প্যাথোজেনিক ব্যাকটেরিয়া মারা যাবে না, আমার সাধারণ ব্যাকটেরিয়া গুলো মারা যাবে, যেগুলো আমাদের প্রয়োজন, এসেনশিয়াল ব্যাকটেরিয়া। কাজে এই জন্য আমরা ডেন্টিস্টের পরামর্শ ছাড়া মাউথ ওয়াশ ব্যবহার করতে কাউকে বলি না। যদি কারো মাউথ ওয়াশ ব্যবহার করতে হয় অবশ্যই তিনি ডেন্টিস্টের পরামর্শ নিয়ে সেইভাবে ব্যবহার করবেন এবং কন্টিনিউয়াস ব্যবহার করার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, যারা ডেবিলিটেটেড পেশেন্ট, যারা হসপিটালাইজড পেশেন্ট, যাদের নিজেদের পক্ষে ওরাল কেয়ার নেওয়া সম্ভব হচ্ছে না, তাদেরকে আমরা বলি রেগুলার মাউথ ওয়াশ ব্যবহার করতে। সবচেয়ে সহজ হচ্ছে যেটা লবণ পানি, যেটা বললেন, হালকা গরম করে পানি, যেটা শরীরে সহনীয়। আমাদের খুব হাই টেম্পারেচার দরকার নাই, আমাদের পানিটা হইতে হবে যে বিশুদ্ধ পানি, তার মধ্যে সেটা একটু গরম, হালকা গরম, যেটা মুখে সহনীয়, তার মধ্যে একটু লবণ দিয়ে কুলি করতে হবে। লবণ দিয়ে পানি গরম করলে হবে না, গরম হালকা গরম পানির মধ্যে লবণ মিশিয়ে তাহলে সেটা অ্যান্টিসেপটিক হবে। এটা হচ্ছে বেস্ট। এবার রিসার্চ রেজাল্ট বলে যে কন্টিনিউ যদি কেউ ওয়ার্ম সল্ট ওয়াটার ব্যবহার লবণ পানি করে, তাহলে কিন্তু তার সবচেয়ে বেশি এফেক্টিভ থাকে লম্বা সময় ধরে। এর মধ্যে আরেকটা মাউথ ওয়াশ আছে ক্লোরোহেক্সিডিন, যেটা 0.12% বলে আমরা ব্যবহার করার জন্য, আপ টু 0.2% ব্যবহার করা যেতে পারে। আর 1% পোভিডন আয়োডিন, এটা ব্যবহার করা যেতে পারে। কিন্তু এগুলো কেমিক্যাল আমরা সবসময় ব্যবহার করতে বলবো না, কারণ এগুলো টেরাটোজেন এফেক্ট থাকে। টেরাটোজেন মানে বিভিন্ন ধরনের কম, যেমন অনেকদিন ধরে যদি কেউ 1 মাস 2 মাস 3 মাস ক্লোরোক্সিন ব্যবহার করে, তাহলে কিন্তু মুখের মধ্যে একটা কালারিং হয়ে যায়, ডিসকালারেশন হতে পারে। এবং টেস্ট যে আমাদের পারসেপশন, মানে আমাদের জিহ্বার টেস্ট বার্ড গুলো একটু ক্ষতিগ্রস্ত হয়, তবে সেটা ট্রানজিয়েন্ট, ওইটা বন্ধ করে দিলে আবার ঠিক হয়ে যাবে। এই জন্য লম্বা সময় ব্যবহার করতে বলবো না, পরামর্শ অনুযায়ী। আরেকটা হচ্ছে ফ্লসিং, কথা ডক্টর বলছে ফ্লসিং এর ব্যাপারটা। ফ্লসিং করতে হবে তাদেরই যাদের দাঁতে ফাঁক আছে, দাঁত জোর করে ফাঁক করে ফ্লসিং করার প্রয়োজন নেই, তাহলে আবার স্পেস বেড়ে যাবে। এই জন্য আর ফ্লসিং এর নিয়মও আছে কিন্তু, আর সুতা খালি ঢুকালেই হবে না, প্রতিটা সারফেস আলাদা করে আমাদের ফ্লস করতে হবে, আলাদা আলাদা হবে। নাহলে কিন্তু এটার প্যাপিলা কিন্তু সরে গিয়ে আরো বেশি ব্ল্যাক ট্রায়াঙ্গেল, মানে সেখানে স্পেস বেড়ে যায়। এই জন্য এগুলো শেখানোর জন্য আমাদের ডেন্টিস্টদের দায়িত্ব নিতে হবে। পেশেন্ট যখন আসবে বা ওরাল হেলথ ক্যাম্পেইনে যাবে, তারা শিখে কেমনে ব্রাশ করতে, কেমনে ফ্লস করতে হবে, কাদের প্রয়োজন, এগুলো বলা মাউথ ওয়াশটা। এই গেল। আরেকটা হচ্ছে থার্ড পয়েন্ট হচ্ছে এখন আমাদের যেটা প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা অ্যারোসল যে আমরা জেনারেটিং প্রসিডিউর ব্যবহার করছি, ওয়ার্ল্ড ওয়াইড স্লোগান হচ্ছে বিফোর গোয়িং টু এনি প্রসিডিউর, মানে পেশেন্ট আসার সঙ্গে সঙ্গে দায়িত্ব তাকে 1% পোভিডন আয়োডিন অর 1 হাইড্রোজেন পারঅক্সাইড অথবা ক্লোরোক্সিডিন দিয়ে আমরা প্রথমে 1 মিনিট কুলি করে নেব। কুলি করে তারপর আমরা পেশেন্টের মুখ হা করে আমরা দেখবো, তারপরে কাজ করবো। তাহলে হবে কি, তার ব্যাকটেরিয়াল ভাইরাল লোডটা কমে আসবে, অ্যারোসল জেনারেশনের জন্য আমাদের যে ব্যাকটেরিয়া সেগুলো কম বাইরে যাবে আর কি। এটা এখন আমরা সবাই প্র্যাকটিস করছি, এখানে বহুদিন ধরে আমাদের কিন্তু আমরা সরাসরি তো আমাদের সেকেন্ড সেমিস্টার চলছে এই বছর। আমরা প্রথম শুরু করেছি, আমাদের ফার্স্ট সেমিস্টার 6 মাস চলে গেছে, সেকেন্ড সেমিস্টার এখন 4-3 মাস চলছে। আমরা পেশেন্ট কিন্তু রেগুলার দেখছি, আমাদের স্টুডেন্টরা কাজ করছে। আমরা এইভাবে করি, প্রতিটা পেশেন্ট আসার সঙ্গে সঙ্গে আমরা প্রথমে তাকে আমরা মাউথ ওয়াশ দিয়ে কুলি করে নিই 1 মিনিট, তারপর আমরা কাজ শুরু করি। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমার সাজেশন হচ্ছে সব ডেন্টিস্টদের জন্য এবং সব ডেন্টাল স্টুডেন্ট যারা পেশেন্ট নিয়ে ডিল করছে। তেমন এই হচ্ছে আমার 2টা পয়েন্ট। তো ধন্যবাদ আবারও আজকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর তৃতীয় কথা আমি তো আগেই বলেছি, থ্যাংক ইউ। আমি মাঝখানে একটা কথা মনে পড়লো, মুখের স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদের ক্যাম্পেইন করে লোকদের বোঝাতে হবে যে এটা কত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আবার ডেক্সিস স্কুলকে, ধন্যবাদ জাহিদ, সহযোগী আজকে যিনি যারা আছেন, সরোয়ার, আরেকটা কথা মনে পড়লো, এবং বাংলাদেশের সমস্ত ডেন্টাল প্রফেশন কমিউনিটি যে আমার সালাম থাকবে ইনশাআল্লাহ। আশা করি বাংলাদেশের ডেন্টিস্ট্রিতে আজকের এই আলোচনা বিশেষ অবদান রাখবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা জাহিদ একটু থাকো, আমার একটা কথা মনে পড়লো, এটা নিয়ে আবার, সেটা হচ্ছে আমরা যখন ক্যাম্পেইন গুলা করবো, মাদ্রাসা, মসজিদ অ্যাজ ওয়েল এজ গ্রামে অনেক সংগঠন আছে, যারা ভলান্টারি সংগঠন আছে, রোটারি ক্লাব আছে, লায়ন্স ক্লাব আছে, লিও ক্লাব আছে, তাদেরকে যদি আমরা সচেতন করি, তারাও কিন্তু আমাদের একটা এক্সটেন্ডেড হ্যান্ড হিসাবে কাজ করতে পারে। অথবা আমাদের এই ভার্চুয়াল প্রোগ্রাম গুলাতে যদি ওনাদেরকেও এরকম সম্পৃক্ত করে কোনো একটা লায়ন্স ক্লাব, হয়তো আজকে দেখা গেলো এক্সিডেন্টাল স্কুল, লায়ন্স ক্লাব অফ নারায়ণগঞ্জ সে ফর এক্সাম্পল, এরকম একজনকে যদি আমরা কমিউনিকেট করাতে পারি, তাহলেও তাদের মাধ্যমে কিন্তু আমরা মেসেজ গুলো দিতে পারি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ এক্সিডেন্টাল। হ্যাঁ রুমকি, ধন্যবাদ স্যার। আমি আরেকবার অনুপম পোদ্দার স্যারকে জিজ্ঞাসা করব, স্যার আমাদের জন্য কি কি পরামর্শ দিতে চান আমাদের যারা দেখছেন প্রোগ্রাম তাদের জন্য? স্যার। ধন্যবাদ রুমকি। আমি সর্বশেষ আমার কোশ্চেন, এবং আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে এক সুন্দর একটা প্রোগ্রামে
আমাকে নিমন্ত্রণ করার জন্য। এবং আজকের দুজন অতিথি ডক্টর আহমদ সারোয়ার এবং প্রফেসর ডক্টর জাহিদ হোসেন, দুজনই আমার বড় ভাই, আমাদের সিনিয়র। তাদেরকে এই সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আমি জানাচ্ছি। তা আমার কাছে যে আমার পরামর্শ থাকবে ৩টা গ্রুপের কাছে। নাম্বার 1 হলো যারা সাধারণ জনগণ যারা এই অনুষ্ঠানটা শুনছেন, তারা অন্তত 2টা কাজ করবেন। এটা হলো নাম্বার 1, তারা 30 সেকেন্ড মাউথ ওয়াশ এবং 2 মিনিট ব্রাশ। এটা আমাদের বাংলাদেশ ডেন্টাল সোসাইটি এই প্রচলনটা চালিয়েছেন এই কোভিড পিরিয়ডে, যে 2 মিনিট ব্রাশ, 30 সেকেন্ড মাউথ ওয়াশ। এটা করলে আমাদের এই করোনার কালীন সময়ে আমাদের মুখের স্বাস্থ্য ঠিক থাকবে। একটা জিনিস। আর হচ্ছে আমি এক্সিস ডেন্টাল স্কুল এবং এর জাতীয় যারা যে প্ল্যাটফর্ম গুলো আছে, যারা ডেন্টালে বিভিন্ন স্বাস্থ্যমূলক প্রোগ্রাম করে থাকে, তারা যদি বিভিন্ন সময় জনসচেতনমূলক কিছু প্রোগ্রাম গুলো হাতে নেয়, বিভিন্ন প্রোগ্রামের সময় জনসচেতনমূলক কিছু মানে তোমার কোন পোস্টার বা কোনো লিফলেট বা কোনো প্রচারণা যদি করে, তাহলে এটা সাধারণ জনগণের উপরেও এফেক্ট করতে পারে। একটা জিনিস। আর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের প্রফেশনাল সংগঠন, বিভিন্ন ধরনের ডিসিপ্লিনারি সংগঠন, তারা যদি নিজ নিজ দায়িত্বে এই জনসচেতনমূলক প্রোগ্রাম গুলা বা তাদের তাদের ফ্যাকাল্টিজ এর মাধ্যমে এই সচেতনতামূলক কার্যক্রম গুলা করে এবং মানে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের জনসচেতনমূলক কার্যক্রমকে এগিয়ে নেয়, তাহলে আমাদের এই যে আমাদের যে টার্গেট, আমাদের যে মুখ জাতির যে আমাদের সাধারণ জনগণের ওরাল হেলথ স্বাস্থ্য সেবাকে সুন্দরভাবে নিশ্চিত করতে আমাদের এই কাজগুলো যদি সবাই করি, তাহলে আমাদের সাধারণ জনগণের ওরাল হেলথের অনেক ইমপ্রুভ করবে এবং দেশের যেহেতু ওরাল হেলথ ইজ দা ক্যাভিটি বা ওরাল হেলথ ইজ দা ওপেনিং অফ দা এনি টাইপ অফ ডিজিজ। সো আমাদের যদি মুখ যদি ভালো থাকে, মুখের স্বাস্থ্য যদি ভালো থাকে, আমরা অন্যান্য ডিজিজ থেকে মুক্তি পাবো। এই জন্য আমরা সবাইকে অনুরোধ করবো যে মুখের যত্ন নিন, দাঁতের যত্ন নিন, ভালো থাকুন, সবাই ভালো থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আমার শ্রদ্ধেয় স্যারদেরকে তাদের ব্যস্ত শিডিউলের মধ্যে, ব্যস্ত সময়ের মধ্যেও এক্সিস ডেন্টাল স্কুলকে কিছু সময় দেওয়ার জন্য এবং এত বেশি গুরুত্বপূর্ণ একটি আলোচনা করার জন্য। এই যে আলোচনাটি হলো সেটি দ্বারা শুধুমাত্র ডেন্টাল বা মেডিকেল স্টুডেন্টরাই না, যারা সাধারণ মানুষ আছে, সাধারণ জনগণ আছে, তারা যারা দেখবেন তারাও আসলে অনেক বেশি উপকৃত হবেন। কারণ আজকের যে আলোচনা সভাটা ছিল সেটা একটি জনগণের জন্যই ছিল, জনগণ বুঝতে পারেন সেভাবেই আমাদের স্যাররা আজকে আলোচনা করেছেন। আমি আবারও অশেষ ধন্যবাদ জানাতে চাই আমার শ্রদ্ধেয় স্যারদেরকে এখানে আসার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা নিজেদের দাঁতের যত্ন নেবেন, অবশ্যই সব দাঁতের যত স্যাররা যা যা বললো সেগুলো মেনে চলবেন, সেই সব মেনে চলে নিজের দাঁতের যত্ন নেবেন। আর অফকোর্স বি প্রাউড অফ ইউর মাউথ। এই যে থিম আজকে আমাদের ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে নিয়ে, সেটা আমরা যেন সেটার বাস্তবায়ন করতে পারি। বি প্রাউড অফ ইউর মাউথ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার স্যারদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।